আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে অনেক অনেক স্বাগতম। আজকে একটা সারপ্রাইজ ক্লাসে অনেক অনেক স্বাগতম। আজকে আসলে আমরা তোমাদেরকে গতকালই বলছিলাম যে বৃহস্পতি আর শুক্রবার এই দুইটা দিন হচ্ছে আমরা কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস রাখবো না, আমরা হচ্ছে জিকে ইংলিশ ক্লাস আজকে জাদিদ নিবে, জিকে ক্লাস নিবে। তো তারপরও ভাবলাম যে আসলে একটু পরে আজকে সকালে উঠে আসলে প্ল্যান করছি যে তোমাদেরকে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। আমার একটা ইচ্ছা ছিল, বাট অনেক মাথা ব্যথার কারণে আসলে দেরিতে উঠছি। সত্যি কথাই আমার ইচ্ছা ছিল যে আজকে 10টা থেকে তোমাদের শুরু করবো, 10টা বা 10:30 থেকে। তো যাই হোক, সমস্যা না। আমরা রাসায়নিক পরিবর্তনের আসলে একটা অংশ বাকি আছে, তো হঠাৎ করে মনে হলো যে আগে অন্তত এই চ্যাপ্টারটা শেষ করে ফেলে আজকে। ঠিক আছে, তো এর জন্য আসলে ক্লাসের করা, বুঝছো, টেনশন করার কোনো কারণ নাই। রাসায়নিক পরিবর্তনের একটা ছোট্ট অংশ শেষ করে ফেলি, বুঝছো, ঝুলে ছিল, ভাবলাম যে না এটা একটু শেষ করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা শুরু করি। আগে বলো যে সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক মতো শুনতে পারছো কিনা, আমাদেরকে আগে একটু কষ্ট করে হচ্ছে জানাও। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু শুনতে পারছো কিনা। সময় বেশিক্ষণ লাগবে না, জাস্ট পিএইচের কিছু ম্যাথ করাবো, 10-15 মিনিটে পিএইচের কিছু শর্টকাট দেখাবো, বাফারের কিছু জিনিস পড়াবো, আর এই চ্যাপ্টারের শেষের দিকের কিছু অংশ হচ্ছে আমরা রিডিং পড়াবো আর কি। এই চ্যাপ্টারের শেষের দিকের অংশ একবারে সহজ, ঠিক আছে, একবারে সহজ, 2-3টা খালি সংজ্ঞা একটু বুঝতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, ওকে, আমরা 12টা 10-15তেই ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে রাসায়নিক পরিবর্তন এই টপিকটা হচ্ছে আমরা শেষ করব আজকে ইনশাল্লাহ। মানে এটা ঝুলে ছিল, বুঝছো, আমার পরেই মনে হলো যে আজকে সকালে উঠে এটা শেষ করে দিব। তো যেহেতু দেরি করে উঠছে, আমার জিদ উঠে গেছে, ভাই আজকে এটা শেষ করবই। ঠিক আছে, আজকে এটা আমরা শেষ করে ফেলবো। তারপরে হচ্ছে যে যা হয় হবে। 1 ঘন্টা ক্লাস, ঠিক আছে ভাই, 1 ঘন্টা ক্লাস করতে পারবো না? 1 ঘন্টা ক্লাস, একটা এক্সট্রা অংশ বাকি ছিল, শেষ করে ফেলি। তাহলে কেমিস্ট্রি এটা শেষ। তাহলে এরপরে কেমিস্ট্রি আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটাই হচ্ছে জৈব রসায়ন। ঠিক আছে, জৈব রসায়ন পড়বো আমরা এরপরে। ওকে, একবারে ফুল ডিটেলসে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা স্টার্ট করি। সাউন্ড ঠিক আছে কিনা জাস্ট খালি একটু একবার জানাও, আমি একবার চেক করে ফেলছি। শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে আসো, দাঁড়াও একটু। তাহলে দ্রবণের পিএইচ থেকে আজকে পড়বো আমরা লাস্ট ক্লাসে, মানে লাস্ট ক্লাসে হচ্ছে রাগ পর্যন্ত পড়েছিলাম 3 নম্বর ক্লাসে। তাহলে দ্রবণের পিএইচ, আচ্ছা, তাহলে দ্রবণের পিএইচ এবং হচ্ছে তোমার পিএইচ স্কেল। তো বুঝতেই পারতেছো যে মানে রসায়নে, তারপরে প্রাণীবিজ্ঞান, প্রাণ রসায়ন এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে প্রাণ রসায়ন মানে বুঝো, প্রাণ রসায়ন মানে হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি, বায়ো মানে প্রাণ, কেমিস্ট্রি মানে রসায়ন, বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি এবং মেডিকেল সায়েন্সে হচ্ছে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা কার্য হচ্ছে অম্ল ক্ষারের লঘু দ্রবণ, মানে অম্ল ক্ষারের হচ্ছে অনেক পাতলা দ্রবণ, যেমন ডেসিমোলার দ্রবণ এর চেয়েও কম ঘনমাত্রার দ্রবণ হচ্ছে ব্যবহৃত হয়। আবার পানির আয়নিক গুণফল, যে 10⁻⁻14 কেডব্লিউ এর মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই সমস্ত জিনিসগুলোকে যখন আমরা 10⁻⁻14 আকারে লিখি, লেখাটা খুবই বিরক্তিকর। মানে তুমি চিন্তা করো, 10-এর ঘাত হিসেবে এই জিনিস আয়নের মোলার ঘনমাত্রা এরূপ প্রকাশ রীতি হচ্ছে বেশ অসুবিধা। এবং তার থেকেও মজার কথা হচ্ছে, এই যে আমরা কোনো কিছুকে এখন কি লিখতেছি, 10⁻⁻14 লিখতেছি, এটা আগেকার দিনে লেখা হইতো না। আগেকার দিনে কি লেখা হইতো জানো? দশমিকের পরে শূন্য দিয়ে দিয়ে এমনি করে লেখা হইতো, ওই যে একবারে প্রাচীন নিয়ম অনুযায়ী শূন্য দিয়ে 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 তারপরে হচ্ছে 1 লেখা হইতো। সো তুমি বলো, তাহলে রসায়নে কোনো কিছুর ঘনমাত্রা যদি অনেক কম হয়, অনেক কম হয় বলতে ধরো কথার কথা 10⁻⁻4 হইলো, তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি কি লিখতা? যে লিখতা যে দশমিক দিয়ে 000, তারপরে হচ্ছে তুমি 1 লিখতা। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারতেছো? তাহলে এই যে দশমিকের পরে 3টা শূন্য দিয়ে যে একটা 1 লিখতা, এটা লেখাটা কি অনেক অসুবিধাজনক না? আগেকার দিনে মানুষ এই কাজটাই করতো, যে কোনো দ্রবণের ঘনমাত্রা এত কম আসলে তারা এইভাবেই লিখতো। তো একটা জিনিসের এমনি দশমিকের পরে 00001 এরকম, মানে 0001 এরকম করে লেখাটা খুবই অসুবিধাজনক। তাহলে এই অসুবিধাজনক জিনিসটাকে একটু সুবিধা করার জন্য
1909 খ্রিস্টাব্দে ড্যানিশ প্রাণ রসায়নবিদ একজন বায়োকেমিস্ট সোরেনসেন অম্ল ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য পিএইচ স্কেল নামে একটা নতুন পদ্ধতি প্রকাশ করেন। এই পিএইচ প্রতীকটিকে হচ্ছে পুইসেন্স অফ হাইড্রোজেন অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তাহলে আগেকার দিনে মানুষ হচ্ছে এরকম দশমিকের পরে 0 0 0 0 এরকম করে দিয়ে এক লিখত, ঠিক আছে? কিন্তু এটা পরবর্তীতে দেখা গেল যে এই পদ্ধতিতে লেখাটা খুব অসুবিধাজনক, এই জন্য 1909 সালে ড্যানিশ বায়োকেমিস্ট সোরেনসেন, নাম কি সোরেনসেন আসতে পারে, তাহলে ড্যানিশ প্রাণ রসায়নবিদ বা বায়োকেমিস্ট সোরেনসেন অম্ল ক্ষারের জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য পিএইচ স্কেল নামে একটা নতুন পদ্ধতি প্রকাশ করেন। এই পিএইচ নামটা ড্যানিশ শব্দ থেকে আসছে, যার নাম হচ্ছে পুইসেন্স অফ হাইড্রোজেন, যেটাকে ইংলিশ করলে হয় পাওয়ার অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের পাওয়ার, মানে হাইড্রোজেনের ঘাত। পাওয়ার মানে কিন্তু আসলে কি বুঝায় বলো তো? পাওয়ার মানে আসলে ঘাত বুঝায়। তো সোরেনসেন পিএইচ দ্বারা হচ্ছে পুইসেন্স অফ হাইড্রোজেন, দ্যাট মিন্স পাওয়ার অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ঘাত বুঝাইছে, পাওয়ার বুঝাইছে, ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেন কত পাওয়ারে আছে, 10 টু দি পাওয়ার কততে আছে সেটা হচ্ছে বুঝাইছে। তো এখন আসো পিএইচ এর সংজ্ঞা, এটা আমরা সবাই জানি যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের যে মোলার ঘনমাত্রার ঋণাত্মক 10 ভিত্তিক লগারিদমকে হচ্ছে ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন অথবা হচ্ছে হাইড্রক্সিল আয়নের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রার 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে হচ্ছে তোমার পিএইচ বলে বা পুইসেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন বলে। এক্ষেত্রে পাওয়ার বলতে ঘাত, ওই যে পাওয়ারটা 10 টু দি পাওয়ার -14, এই ঘাতটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি, দ্যাট মিন্স সংজ্ঞা অনুযায়ী বলতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তার মানে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোজেন অথবা হাইড্রোনিয়াম, হাইড্রক্সিল না, হাইড্রোজেন অথবা হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম হবে, হাইড্রোজেন অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, তাহলে মাইনাস লগ ঋণাত্মক 10 ভিত্তিক লগারিদমকেই হচ্ছে আমরা কি বলি? পিএইচ বলি। সরি, আমি মনে হয় হাইড্রক্সিল বলছিলাম, তাই না? ঘুমের থেকে উঠছি, ঠিক আছে, মাথা ব্যথা করতেছে, যাই হোক সমস্যা না, হাইড্রোজেন হবে। তাহলে বুঝছো? তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক 10 ভিত্তিক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়। আচ্ছা, তো এখন দেখো এই যে লগারিদম কত প্রকার বলো তো? লগারিদম হচ্ছে তোমার দুই প্রকার। একটা কি জানো? ম্যাথমেটিক্সে লগারিদম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ লগারিদম আর একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। তাহলে লগারিদম হচ্ছে ম্যাথমেটিক্সে আমরা কত প্রকার পড়েছি? দুই প্রকার পড়েছি। একটা হচ্ছে সাধারণ লগারিদম, এই যে আমরা লগ বলি না, এই যে লগ বলি, এই লগটা হচ্ছে আসলে সাধারণ লগারিদম। এই সাধারণ লগারিদমের হচ্ছে তোমার ভিত্তি হচ্ছে 10, বুঝছো? এই সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে 10, এই জন্য সংজ্ঞাটা দিছে যে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়নের যে ঘনমাত্রার 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদম, ওই যে সামনে একটা মাইনাস ইউজ করতেছি, তাহলে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়নের 10 ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে হচ্ছে আমরা কি বলি? পিএইচ বলি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, আর কিছু না। তাহলে কি পারা যাবে? এখন আসো, হাইড্রোজেন আয়নও বলা যায় অথবা এটাকে আমরা কি বলতে পারি? হাইড্রোনিয়াম আয়নও হচ্ছে আমরা বলতে পারি, হাইড্রোনিয়াম আয়নও আমরা বলতে পারি। আচ্ছা, কিভাবে হাইড্রোনিয়াম আয়ন বলতে পারি? কারণ দেখো, যখন কোনো একটা অ্যাসিড, হ্যাঁ, কোনো একটা অ্যাসিড জলীয় দ্রবণে, মানে কি পানি থাকবে সেখানে, অ্যাসিড যখন জলীয় দ্রবণে আয়নিত হয়, অ্যাসিড কি করে? অ্যাসিড কিন্তু হাইড্রোজেন আয়ন দান করে, অ্যাসিড কিন্তু ঠিকই হাইড্রোজেন আয়ন দান করতেছে, কিন্তু সেই হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করতেছে হচ্ছে পানি, পানি এটাকে গ্রহণ করতেছে জলীয় দ্রবণে, স্বাভাবিক। তাহলে জলীয় দ্রবণে পানি যখন একটা হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে, সেই হাইড্রোজেন আয়ন আর হচ্ছে পানি মিলে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়, সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে H3O+ নামে একটা আয়নে পরিণত হয়, যাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। অর্থাৎ H2Oর সাথে H+ মিলে H3O+ নামক একটা হাইড্রোনিয়াম আয়নে হচ্ছে তোমার পরিণত হয়, আর সাথে হচ্ছে তোমার ক্লোরাইড আয়ন তৈরি হয়। তাহলে বুঝছো? এই জন্য অ্যাসিডগুলো কি করে? জলীয় দ্রবণে যখন হাইড্রোজেন আয়ন দান করে, সেই হাইড্রোজেন আয়নটা পানির সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। এই জন্য আমরা হাইড্রোজেন আয়নের বদলে চাইলে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন নিয়েও কাজ করতে পারি, একই জিনিস। কারণ প্রত্যেকটা হাইড্রোজেন আয়ন প্রত্যেকটা হচ্ছে পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে একটা করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। সো আমরা হাইড্রোনিয়াম আয়ন নিলেও আমরা পিএইচ বলতে পারবো। তার মানে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অথবা পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। বুঝতেই পারছো, ঠিক আছে? আর এটা হচ্ছে সাধারণ লগারিদম, সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে সবসময় 10 হয়। তাহলে বুঝছো? এই জন্য এখন দেখো, তাহলে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার
ঋণাত্মক 10 ভিত্তিক লগারিদমকে হচ্ছে কি বলা হয়, পিএইচ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো হচ্ছে পারবো। ওকে, এখন আসো এখান থেকে আমরা এখন কিছু শর্টকাট পড়ব, ম্যাথের কিছু শর্টকাট শিখবো, কিছু শর্টকাট জিনিসগুলা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস হচ্ছে তোমরা বলো, এটা লগের বেসিক, এটা আসলে কেমিস্ট্রির বেসিক না, 9-10 লগারিদমের বেসিক। আমি একটু তোমাদেরকে বলি। আচ্ছা বলো তো, 9-10 কখনো কি এটা পড়ছিলা লগ, ধরো এই লগের ভিত্তি হচ্ছে এ, লগ এ বেস বি, এইটা ইজিক্যাল টু যদি এক্স হয়, এই লাইনটা কি 9-10 পড়ছো যে তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হচ্ছে বি হবে? এটা কি তোমরা জানো? ধরো এখানে আমি একটা লগ নিয়েছি, যেই লগের ভিত্তি হচ্ছে এ, এই যে দেখো এই লগের ভিত্তি বা বেস হচ্ছে এ, তাহলে লগ এ বেস বি এইটা ইজিক্যাল টু যদি এক্স হয়, 9-10 সূত্র এটা, তাহলে পরের লাইনে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি। আসলে লগারিদমটা পাওয়ারের উল্টা। লগারিদমটা আসলে কিসের উল্টা? লগারিদমটা আসলে হচ্ছে পাওয়ারের উল্টা। দেখো এই লাইন থেকে আমি এই লাইনে যাই, তাইলে তুমি বুঝতে পারবা। ধরো এই লাইনের পরে উভয় পক্ষে আমি লগ এ নেই, লগ এ নিয়ে পাই, উভয় পক্ষে আমি লগ এ নিব। এখন কোনো সমস্যা আছে? দেখো লগ এ মানে এ ভিত্তিক লগ নিব, তাহলে এই পাশেও একটা এ ভিত্তিক লগ নিব, এই পাশেও একটা এ ভিত্তিক লগ নিব। নেওয়ার পর দেখো লগারিদমের নিয়মে পাওয়ার থাকলে পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে, এক্সটা সামনে চলে আসবে, তাহলে এক্স লগ এ বেস এ ইজিক্যাল টু হবে লগ এ বেস বি, রাইট? এরপরে দেখো লগারিদমের নিয়ম হচ্ছে যদি কোনো একটা লগের ভিত্তি এবং সংখ্যা যদি সেম হয়ে যায় সেটার মান 1 হয়। দেখো এখানে দেখো লগের ভিত্তি এবং সংখ্যা সেম, তাহলে এইটুকুর মান 1 হবে, তাহলে এক্স ইন্টু 1 মানে এক্স হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে লগ এ বেস বি। দেখো এই লাইনটাই কিন্তু এই যেটা ছিল যে এক্স ইজিক্যাল টু লগ এ বেস বি। তাহলে এইখান থেকে দেখো এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি, এটার উভয় পক্ষে লগ নিলে কিন্তু আমরা এরকম একটা লাইন লিখতে পারি। তাহলে এইখান থেকে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে এইখান থেকেও সরাসরি আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, এই জন্য মানে লক তুলে দেওয়ার নিয়ম হচ্ছে, কোনো কিছু থেকে লক তুলে দেওয়ার নিয়ম হচ্ছে তুমি যেখান থেকে লক তুলে দিবা সেটার যে ভিত্তি থাকবে সেই ভিত্তিটা অন্যটার হচ্ছে মানে অন্য পাশে চলে যাবে। দেখো তাহলে এখান থেকে লগ তুলে দিছি, তাহলে এখানে লগের ভিত্তি ছিল এ, এটাই পাশে চলে আসবে, এবং এখানে তখন যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ওই ভিত্তির পাওয়ার আকারে চলে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স হবে ইজিক্যাল টু হবে যেই সংখ্যাটা বি। এটা হচ্ছে শর্টকাট। তাহলে বলো তো, তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো, এটা লগের ধর্ম এবং কেন লেখা যায় দেখো আমি এটা প্রমাণ করেও দেখাইছি যে উভয় পক্ষে লগ এ বেস নিয়েছি, লগ এ ভিত্তি নিয়ে দেখো প্রমাণ করে কিন্তু আমি দেখাইছি যে এখান থেকে যে লগ এ নিয়ে দেখো এটা ইজিক্যাল টু যে এক্স ইজিক্যাল টু লগ এ বেস বি, যে এই লাইনটা আনা যায়। তাহলে এখান থেকে এই লাইনটা যদি আনা যায় উল্টা হবে, তো বুঝতেই পারছো যে এই লাইন থেকে তাহলে এই লাইনটাও লেখা যাবে, কারণ এগুলো সমান, এইভাবেই আর কি। আচ্ছা তাহলে এখান থেকে একটা শর্টকাট বের করি, লগ হাতি বেস গরু, লগ হাতি বেস গরু ইজিক্যাল টু যদি ছাগল হয়, ইজিক্যাল টু যদি ছাগল হয়, তাহলে বলো তো এখান থেকে যদি লগ তুলে দিই তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে শর্টকাটটা কি? অলরেডি তোমাকে বেসিক বুঝাইছি, এখন শর্টকাটটা না পারার কোনো কারণই নাই। দেখো লগ চলে যাবে, লগ যখন চলে যাবে এখানে ভিত্তি কত? হাতি, এখানে লগের ভিত্তি হচ্ছে হাতি, তাহলে হাতিটা ওই পাশে চলে যাবে, তাহলে হাতিটা ওই পাশে চলে যাক, কোনো সমস্যা নাই, হাতিটা ওই পাশে চলে যাবে এবং ওই পাশে যেটা থাকবে সেটা এটার পাওয়ার আকারে চলে যাবে, তাহলে ছাগলটা এখন পাওয়ার আকারে চলে যাবে, তাহলে হাতি টু দি পাওয়ার ছাগল ইজিক্যাল টু হবে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা, তাহলে ইজিক্যাল টু হবে গরু। বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন আমারে বলো পিএইচ ইজিক্যাল টু যদি মাইনাস লগ অফ, ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, তাহলে পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। ঠিক আছে? আচ্ছা এখন ধরো কোনো কিছুর পিএইচ এর মান মনে করো 4 আসলো, ধরো পিএইচ এর মান 4, তার মানে 4 ইজিক্যাল টু হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, রাইট? মাইনাস লগ অফ হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বলো তাহলে এখান থেকে যদি তোমার এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় দেয় যে একটা দ্রবণের পিএইচ হচ্ছে 4, তাহলে সেই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? কঠিন কিছু? আমি জাস্ট দেখাচ্ছি একটা দ্রবণের পিএইচ 4, তাহলে পিএইচ এর মান 4, তার মানে 4 ইজিক্যাল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তারপরে কি করবা? এই মাইনাসটা এই পাশে নিয়ে আসো, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করো। কি করবা? উভয় পক্ষে যদি -1 দিয়ে গুণ করো এই মাইনাসটা কাটাকাটি চলে যাবে আর এই পাশে একটা মাইনাস আসবে।
আর এই পাশে একটা মাইনাস আসবে। দেন কি হবে দেখো, দেন কি হবে, এখন আমি লগটা তুলে দিতে চাচ্ছি। তাহলে লগটা তুলে দিলে দেখো এখানে নিচে কোনো ভিত্তি নাই। এখন তুমি বলতে পারো ভাইয়া নিচে ভিত্তি না থাকলে কি হবে? দেখো নিচে যদি কোনো ভিত্তি না থাকে তাহলে লগ হচ্ছে তোমার সাধারণ লগ হিসেবে কাজ করে। তাহলে সেই সাধারণ লগের ভিত্তি কত? 10। তাহলে নিচে কিছু নাই মানে নিচে আসলে 10 আছে, কারণ এটা হচ্ছে সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে 10 যদি কিছু না বলা থাকে। তাহলে এটার ভিত্তি যদি 10 হয় তাহলে বলো এখন যদি লগ তুলে দেই তাহলে ভিত্তিটা অন্য পাশে চলে আসে। তাহলে ভিত্তি অন্য পাশে চলে আসবে, আর অন্য পাশে যেই সংখ্যাটা আছে সেটা ভিত্তির পাওয়ার আকারে চলে যাবে। তাহলে 10 এই পাশে চলে আসছে, আর এই -4টা 10-এর পাওয়ার আকারে চলে যাবে। তার মানে 10 টু দি পাওয়ার -4 ইজিক্যাল টু হবে এখানে যা আছে তাই, ইজিক্যাল টু হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তার মানে pH 4 হইলে দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসতেছে 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার। 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে হোপফুলি হচ্ছে তোমরা বুঝতেছো। হ্যাঁ, ক্লিয়ার? ব্যাস একবারে সহজ, আর কিছু না, সহজ জিনিস। ক্লিয়ার? তাহলে এই শর্টকাটগুলো হচ্ছে আমরা পারবো না। চলো তাহলে আমরা এখন একটু দেখি। এখন তোমাদের মনে আছে আমরা আগের ক্লাসগুলোতে বলছিলাম যে, আগের ক্লাসে পড়াইছিলাম যে পানির যে আয়নিক গুণফল KW, তাহলে পানির যে আয়নিক গুণফল KW, হ্যাঁ, তাহলে KW ইজিক্যাল টু কি লেখা যায় বলো তো? KW ইজিক্যাল টু লেখা যায় না, আগের ক্লাসে পড়াইছি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু কত? হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা KW। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির KW এর মান কত বলো? 10 টু দি পাওয়ার -14। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির KW যদি 10 টু দি পাওয়ার -14 হয়, এখানে KW হচ্ছে পানির আয়নিক গুণফল। 3 নম্বর ক্লাসে ডিটেলস পড়াইছে, এটা দেখবা। 3 নম্বর ক্লাসটা অবশ্যই দেখবা, নয়তো এই ক্লাসটা একটু ঠিক মতো বুঝতে একটু অসুবিধা হতে পারে। যাই হোক, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল KW এর মান যদি 10 টু দি পাওয়ার -14 হয়, তাহলে 10 টু দি পাওয়ার -14 ইজিক্যাল টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস তো আমরা পারতেছি। তাহলে এগুলো যদি আমরা পারি তাহলে এইখান থেকে হচ্ছে আমরা এখন একটা সূত্র আনতে পারি যে pH প্লাস POH ইজিক্যাল টু 14 লেখা যায়। কেমনে লেখা যায় দেখো, উভয় পক্ষে হচ্ছে লগ নিয়ে কাজ করি। দেখো এটা খুবই ইজি, আমরা এগুলো পড়ে আসছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর মান হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -14। তাহলে আমি একটু লিখি। তাহলে আমাদের আসলো KW এর মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 10 টু দি পাওয়ার -14। আবার KW ইজিক্যাল টু আমরা সবাই জানি, আগের ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা পড়াইছি এটা। যারা জানো না তারা একটু অবশ্যই 3 নম্বর ক্লাস দেখবা, তারপরে এই ক্লাসটা দেখবা। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এখন উভয় পক্ষে হচ্ছে লগ নেই, উভয় পক্ষে লগ নিলাম। তাহলে লগ 10 টু দি পাওয়ার -14 ইজিক্যাল টু লগ এই দুই জিনিসের গুণফল, তাই না, ইন্টু লগ এই দুই জিনিসের গুণফল। ঠিক আছে, এখন দেখো তো লগারিদমের নিয়মে বলো পাওয়ার থাকলে সেই পাওয়ারটা কি সামনে চলে আসে, তাহলে -14 সামনে চলে আসবে। তাহলে -14 লগ 10। আবার বলো লগারিদমের নিয়মে, এটাও 9 10-এ পড়ছে, একটু মনে করে দিই, মনে করায় দিই। লগ a ইন্টু বি, মনে করে দেখো তো লগ a ইন্টু বি কে আমরা লিখতে পারি লগ a প্লাস লগ বি। খেয়াল করে দেখো তো, লগ a ইন্টু বি কে আমরা লিখতে পারি হচ্ছে লগ a প্লাস লগ বি। তাহলে এটাও সেম, এটাকে মনে মনে a চিন্তা করো, এটাকে তুমি মনে মনে b চিন্তা করো। তাহলে লগ a ইন্টু বি, তার মানে লগ a প্লাস লগ বি। এটা হচ্ছে লগের ধর্ম, 9 10-এ পড়ার কথা এগুলা, হ্যাঁ পড়ছো এগুলা। তাহলে লগ a প্লাস লগ বি, তাহলে লগ a ইন্টু বি কে আমরা লিখতে পারি লগ a প্লাস লগ বি। ঠিক আছে, তাহলে লগ a হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা প্লাস লগ বি হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। ওকে, এখন আসো তোমাদেরকে একটু মনে করা দিই, এটা কি, এটা হচ্ছে সাধারণ লগারিদম। তো সাধারণ লগারিদমে যদি কিছু না বলে তাহলে ভিত্তি কত ধরবো আমরা? 10 ধরবো, কারণ সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে সবসময় 10 হয়। যদি কিছু না বলে দেয় সাধারণ লগারিদমের ভিত্তি অলওয়েজ 10 হয়। তাহলে কিছু না বলে দেওয়া মানে এখানে একটা 10 ধরবো। তাহলে এটার ভিত্তি যদি 10 হয়, তাহলে আমরা এইমাত্র পড়াইছি ভিত্তি এবং সংখ্যা যদি সেম হয়ে যায়, যেটার ভিত্তিও 10 সংখ্যাও 10 সেম হয়ে গেলে সেটার মান 1 হয়ে যায়। তার মানে এইটুকুর মান তখন 1 হয়ে যাবে। তাহলে -14 ইন্টু 1 মানে -14। ঠিক আছে, আচ্ছা, ইজিক্যাল টু এটা প্লাস এইটা, তাই তো। এখন আমি একটা কাজ করি, আমি -1 দিয়ে দুই পক্ষকে গুণ করে দিই, ইচ্ছা করে গুণ করে দিই। তাহলে -1 দিয়ে গুণ করে দিলে এই লাইনে একবারে দুইটা কাজ করতেছে। তাহলে এটা -1 দিয়ে গুণ করে দিলে এটা 14 হয়ে যাবে। আর এখানে -1 দিয়ে গুণ করলে দেখো মাইনাস লগ
হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হয়ে যাবে, আর এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ আমি এখান থেকে -1 দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে, তাহলে -1 দিয়ে গুণ করলে এটার মাইনাস চলে যাবে, আর এই দুই পাশে হচ্ছে মাইনাস চলে আসবে। তাহলে এটাও -log হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, ওইটা হচ্ছে -log হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে ওইটাকে আমরা এমনিও লিখতে পারি প্লাস, তারপর এভাবে মাইনাস দিতে পারি যে -log হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন বলো -log হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এটাকেই তো আমরা পিএইচ বলতে পারি। তাহলে 14 হচ্ছে পিএইচ প্লাস, প্লাসের পরে দেখো -log অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা আছে। এবার তোমাদেরকে একটু বলি, দেখো -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটারে যদি আমি পিএইচ বলতে পারি, তাহলে বলো তো -log হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, এটাকে কি আমি পিওএইচ বললে কি পাপ হবে? পিওএইচ বললে কি কোনো পাপ হবে? বা দেখো তো -log হাতি, এটারে যদি আমি পি হাতি বলি, আমার কি কোনো পাপ হবে? পি হাতি, কোনো পাপই হবে না। দেখো -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে যদি আমি পিএইচ বলতে পারি, তাহলে অবশ্যই আমি -log অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাকে আমি পিওএইচ বলতে পারবো। এটা বুঝতেই পারতেছো। তাহলে এই যে এখানে প্লাসের পরে যে -log হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা আছে, তাহলে এইটুকু পিওএইচ হবে। তাহলে এইটুকু যদি পিওএইচ হয়, তাহলে প্লাস পিওএইচ, শেষ। তাহলে দেখো 14 পিএইচ প্লাস পিওএইচ, তার মানে এখান থেকেই সূত্র আসছে পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে 14। সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। কারণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি পানির আয়নিক গুণফলকে 10⁻⁻14 লিখতে পারো। এই জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 10⁻⁻14 ধরলে আমরা একটা সূত্র পাইলাম পিএইচ প্লাস পিওএইচ = 14। এই সূত্রটাই আমরা আমাদের মানে এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে। তাহলে কি বোঝা গেছে? ওকে, তাহলে এগুলা পারবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পারা যাবে। এখন আসো, তাহলে এই জন্য এখান থেকে আসছে বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7। বলো তো এখন কেন বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7? এটাও তোমাদেরকে পড়াইছে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে KW, এটার মানে হলো 10⁻⁻14। আবার আমরা আগের ক্লাসে পড়াইছি যে KW হলো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, তাই না? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। এখন দেখো বিশুদ্ধ পানি ভেঙে সমান পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। যেই পানিটা বিশুদ্ধ, সেই বিশুদ্ধ পানি ভেঙে সমান সমান হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন দুইটাই সমান সমান উৎপন্ন হয়। তার মানে বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, এই দুই ঘনমাত্রা হচ্ছে তোমার সমান থাকে। থার্ড ব্র্যাকেটে কোনো কিছু লিখলে সেটা ঘনমাত্রা বোঝায় হলো কেমিস্ট্রিতে, বুঝছো? ওকে, তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই দুইটা যেহেতু সমান থাকে, তাহলে আমি এই হাইড্রক্সিল আয়নের বদলেও এই হাইড্রোনিয়াম আয়ন লিখতে পারি না, কারণ এটা হচ্ছে সমান ঘনমাত্রা। তাহলে এই হাইড্রক্সিল আয়নের বদলে যদি আমি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা লিখি, তাহলে এটাও হবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, আবার ইনটু এটাও হবে আরেকটা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। কারণ বিশুদ্ধ পানির ক্ষেত্রে এটা আর এটা হচ্ছে সমান, মানে এই দুইটার ঘনমাত্রা সমান। তাহলে আমি হাইড্রক্সিল আয়নের বদলে যদি বিশুদ্ধ পানির জন্য হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বসাই, তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু আরেকটা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, তার মানে হাইড্রোনিয়াম আয়ন ঘনমাত্রা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি 10⁻⁻14 হয়, তাহলে এটাকে রুট করলে তো বুঝতেই পারতেছো, রুট করলে এটা চলে যাবে। আর বলো তো রুট ওভার হচ্ছে তোমার 10⁻⁻14 মানে হচ্ছে অর্ধেক হয়ে যায়। তাহলে 14 অর্ধেক কত? 7। তাহলে এটা হয়ে যাবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এটা হবে বিশুদ্ধ পানির ক্ষেত্রে 10⁻⁻7। বুঝছো? এটাও একটা শর্টকাট শিখে রাখো যে কোনো কিছুকে রুট করলে সেটা অর্ধেক হয়ে যায় বলতে এটা একটু শর্টকাট, বাট তোমাদের অনেক কাজে লাগবে। দেখো রুট ওভার 100 মানে কি? 10 না? রুট ওভার 100 মানে 10। দেখো এটাকে কেমনে লিখতে পারি? দেখো রুট ওভার 100 মানে কিন্তু আসলে 10 স্কোয়ার। তাহলে দেখো 10 স্কোয়ারকে যখন আমি রুট করব, এটার পাওয়ার অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2 এর অর্ধেক কত? 1। তাহলে এটারে লেখো 10⁻1। এই 10⁻1 মানে কিন্তু 10। খেয়াল করে দেখছো? সেমভাবে তুমি চিন্তা করো 10⁻4 রুট ওভার, তাহলে এটাকে রুট করলে কত হবে? পাওয়ার হচ্ছে অর্ধেক হয়ে যায়। তাহলে 4 এর অর্ধেক কত? 2। এটারে রুট করলে 10 স্কোয়ার পাওয়া যায়। তার মানে বুঝতে পারতেছো? তাহলে সেমভাবে 10⁻14, এটারে রুট করলে কত হবে? 14 এর অর্ধেক হচ্ছে 7, তাহলে 10⁻7 হবে। আর যদি -14 হয় -7 হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টকাট। তাহলে পাওয়ার মানে রুট করলে 10 এর উপরে পাওয়ার যত থাকে সেই সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, পাওয়ার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে,
14 থাকলে এখানে 7 হবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে এটাকে রুট করলে 10⁻14, তার মানে এটা 10⁻7 হয়ে যায়। তার মানে বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যদি 10⁻7 হয়, তাহলে বলো বিশুদ্ধ পানির পিএইচ কত? পিএইচ মানে হচ্ছে, এখন এখানে মাইনাস লগ নাও, তাহলে মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়ন ইজ ইকুয়াল টু মাইনাস লগ 7, মানে মাইনাস লগ 10⁻7 হবে, তাই না? ওকে, তাহলে কি পারা যাবে না? তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে এখন পিএইচ বের করো, তাহলে পিএইচ মানে কি, তুমি মাইনাস লগ নিবা দুই পক্ষে, তাহলে মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস লগ 10⁻7। এখন দেখো লগারিদমের নিয়মে এখানে পাওয়ার আছে হচ্ছে -7, তাহলে -7টা সামনে চলে আসবে, তাহলে -7টা যদি সামনে চলে আসে, -7 আর সামনে একটা -7 আছে প্লাস হয়ে যাবে, তাহলে +7 হয়ে যাবে, আর বাকিটা থাকে হচ্ছে লগ 10। লগ 10 এর মান হচ্ছে 1, এইমাত্র তোমাদের পড়াইছি, কারণ সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে 10, তাহলে এটার ভিত্তি এমনিতেই 10, তাহলে ভিত্তি এবং সংখ্যা যদি সেম হয়, কাটাকাটি করে এটা 1 হয়ে যায়, তো এটা 1 হয়ে গেলে জিনিসটা 7 হয়ে যাবে, তাহলে দেখছো? আর এটা হচ্ছে পিএইচ, তাহলে বিশুদ্ধ পানির পিএইচ এর মান এই জন্য 7 আসতেছে। ওকে, সুতরাং বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। তাহলে আই হোপ পুরো জিনিসটা পারছো। তোমাদেরকে ক্যালকুলেশনগুলো কেন করাইছি? হ্যান্ড ক্যালকুলেশন দক্ষ বানানোর জন্য। দেখো, এই ক্যালকুলেশন করার কারণে কিন্তু তোমাদের অনেকগুলো শর্টকাট শেখা হয়ে গেছে দক্ষতা বাড়ানোর জন্য, কারণ দিন শেষে এই ক্যালকুলেশন লাগবে তোমাদের। যাই হোক, তাহলে আমরা এখন জানি, তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে বলো পিএইচ এর মান যদি 7 হয়, বলো তার পিওএইচ এর মান কত? ওইটাও 7 হবে, কারণ আমরা এইমাত্র পড়ে আসছি যে পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে 14, তাহলে এর মধ্যে একটা যদি 7 হয় আর একটাও তো 7ই হবে, বুঝতেই পারতেছো। এই জন্য বিশুদ্ধ পানির পিএইচ এর মানও 7, পিওএইচ এর মানও 7। এখন আসো, যে কোনো জলীয় দ্রবণে পিএইচ এবং পিওএইচ এর মান 0 থেকে হচ্ছে 14-র মধ্যে থাকে, কারণ দেখো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে পিএইচ এর কনসেপ্টটা আসছেই কিসের জন্য? যে ঘনমাত্রা যেগুলোর হচ্ছে অনেক কম, সেই কম ঘনমাত্রাগুলোকে সহজে লেখার জন্য। যে তোমাকে 10⁻14 লিখতে কিন্তু আগেকার দিন অনেক কষ্ট করা লাগতো, যে দশমিকের পরে 13টা শূন্য দিয়ে তারপরে 1 লেখা লাগতো। সেই জায়গায় তুমি 10⁻14কে পিএইচ স্কেলে খুব সহজেই 14 লিখতে পারতেছো। কোনো কিছুর ঘনমাত্রা 10⁻14 মানে কি, পিএইচ স্কেলেটারে তুমি সহজেই 14 লিখতে পারতেছো, যে এটার পিএইচ হচ্ছে 14 বা এরকম কিছু একটা লিখতে পারতেছো। তাহলে তুমি বলো 14 লেখা তোমার জন্য সুবিধাজনক, নাকি দশমিকের পরে 13টা শূন্য দিয়ে একটা 1 দিয়ে 10⁻14 লেখা তোমার জন্য সুবিধাজনক? কোনটা? অবশ্যই শুধু 14 লেখাটা তোমার জন্য সুবিধাজনক হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য পিএইচটা তোমার আসছেই আসলে খুব অল্প ঘনমাত্রার হচ্ছে দ্রবণগুলোকে লেখার জন্য। তাহলে এখন তুমি আমাকে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলো, ভাই যার ঘনমাত্রা মনে করো 2 মোলার, এটারা তো এমনিতেই লেখা যায়, এটারা তো এমনিতেই সুন্দর করে লেখা যায়, এখানে কি আর পিএইচ মানে বসানোর কোনো দরকার আছে? দরকার নাই। এই জন্য পিএইচটা আসছেই হচ্ছে যে সমস্ত দ্রবণের ঘনমাত্রা হচ্ছে অনেক কম, হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা অনেক কম, সেগুলোকে সহজে লেখার জন্য পিএইচ আসছে। এই জন্য পিএইচ স্কেলে ঘনমাত্রা হচ্ছে 10⁻14 থেকে, এই জন্য পিএইচ স্কেলের ঘনমাত্রা 10⁻14 থেকে 1 মোলার, এই রেঞ্জের মধ্যে থাকলে এটাকে একমাত্র পিএইচ স্কেলে হচ্ছে লেখা যায়। এই রেঞ্জের মধ্যে থাকলেই কি করা যায়? একমাত্র পিএইচ স্কেলে হচ্ছে লেখা যায়, কারণ এই রেঞ্জের মধ্যে থাকলে এটাকে নর্মালি ওই যে দশমিকের পরে 00 দিয়ে লেখাটা একটু কঠিন, এই জন্য এই রেঞ্জের মধ্যে থাকলে এটাকে পিএইচ দিয়ে লেখাটা ইজি। কিন্তু যেটার ঘনমাত্রা 2 মোলার, 2.5 মোলার, 5 মোলার, এগুলো তো এমনিতেই লেখা যায়। এই জন্য 2 মোলার, 5 মোলার, 10 মোলার এগুলোর জন্য কোনো পিএইচ স্কেল নাই। এই জন্য পিএইচ স্কেল আসছেই ছোট ঘনমাত্রার ক্ষেত্রে, অর্থাৎ 10⁻14 থেকে এটা সর্বোচ্চ যদি 1 মোলার ঘনমাত্রা হয়, এগুলোর পিএইচ দিয়ে প্রকাশ করা যায়। আর 10⁻14কে তুমি যদি পিএইচ আকারে প্রকাশ করতে চাও, তাহলে সামনে একটা কি নিতে হবে? মাইনাস লগ নিতে হবে। তুমি বলো মাইনাস লগ 10⁻14, বলো এর মান কত? এর মান হচ্ছে শুধু 14 হয়ে যাবে, শুধু 14 হয়ে যাবে। কেমনে বুঝলাম? ওই যে লগারিদমের নিয়মে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে -14 আর এখানে আরেকটা -7 আছে +14, আর লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 14। এই জন্য পিএইচ স্কেলের মানটা 14। আর যদি এটার ঘনমাত্রা 1 মোলার হয়, 1 মোলার হইলে তুমি সেটার পিএইচ নাও যে -log 1। দেখো 1কে লেখা যায় 10⁻0, কারণ 10⁻0 মানেও কিন্তু 1, তাহলে সেই ক্ষেত্রে দেখো পাওয়ার হচ্ছে 0, 0 সামনে চলে আসলে জিনিসটা 0 হয়ে যায়, আলটিমেটলি 0। এই জন্য দেখো তাহলে পিএইচ স্কেলের মানটা এই জন্য 0 থেকে শুরু করে 14 পর্যন্ত হয়, 0 থেকে শুরু করে 14 পর্যন্ত হয়। অর্থাৎ ঘনমাত্রা চিন্তা করলে 1 মোলার ঘনমাত্রা থেকে সর্বনিম্ন হচ্ছে 10⁻14 মোলার ঘনমাত্রা পর্যন্ত পিএইচ স্কেল হচ্ছে সাপোর্ট করে। এই জন্য পিএইচ এর মান 0 থেকে 14 হয়, কারণ
এই রেঞ্জের বাইরে তুমি যদি 2 মোলার 3 মোলার এগুলাকে লিখতে যাও, এগুলো এমনিতেই তুমি লিখতে পারবা। এগুলোর জন্য তোমাকে দশমিকের পরে 0000 এত কষ্ট করার কোনো কারণ নাই। সো যেগুলো এমনিতেই তুমি সহজ করে লিখতে পারো, তার জন্য তোমার তো নতুন করে কিছু করার দরকার নাই, খালি এগুলো একটু লিখতে কষ্ট হবে। যেমন এই রেঞ্জের মধ্যে একটা মান হচ্ছে 10⁻⁻7, এটা লিখতে চাইলে তোমার দশমিকের পরে 6টা শূন্য দিয়ে তারপরে 1 দিতে হয়, যেগুলো অনেক ঝামেলাপূর্ণ। এই জন্য পিএইচটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে আসছে। তাহলে এমসিকিউ আসলে পারবা না যে পিএইচ স্কেলে তাহলে ঘনমাত্রা কত থেকে কতর মধ্যে থাকে, 10⁻⁻14 থেকে 1 মোলার ঘনমাত্রার মধ্যে থাকে। কেন থাকে বুঝতে পারতেছো? কারণ এই রেঞ্জের মধ্যে ঘনমাত্রাগুলো অনেক কম থাকে, এগুলোর দশমিকের পরে 00 দিয়ে লেখাটা অনেক কষ্ট। তার বদলে দেখো যে 10⁻⁻14 কে যদি আমি শুধু 14 লিখতে পারি, আমার জন্য ইজি হয়ে গেল না? এই জন্য এই রেঞ্জের মধ্যেই পিএইচ আনা হয়। তাহলে এই জন্য পিএইচ রেঞ্জের ঘনমাত্রা হচ্ছে এটা। আর পিএইচ এর মান কত আসে দেখো, 1 এর জন্য আসে হচ্ছে 0, আর 10⁻⁻14 এর জন্য আসে 14। এই জন্য পিএইচ এর রেঞ্জ 0 থেকে 14 মধ্যে হয়, আর ঘনমাত্রার রেঞ্জ হয় 10⁻⁻14 থেকে 1 মোলারের মধ্যে। এই দুইটা এমসিকিউ, আই হোপ পুরো বেসিকটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে পারা যাবে। তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলা পারবো, এগুলা নিয়ে আমাদের আর এখন টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা এখন আসো, ওকে তাহলে এখন আসো আমরা পিএইচ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে চলে যাই। তাহলে দেখো, কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয়, এইমাত্র আমরা পড়ছি এগুলো, এখন আমরা একটু পড়ে যাই। কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 7 হয়, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির মতো হবে। আর বিশুদ্ধ পানি একটা কি ধরনের দ্রবণ? নিরপেক্ষ দ্রবণ। তাহলে পিএইচ এর মান 7 হইলে সেটা বিশুদ্ধ পানির মতো একটা নিরপেক্ষ দ্রবণে পরিণত হবে, বুঝতেই পারতেছো। এখন কোনো দ্রবণের পিএইচ যদি কোনো কারণে 7-এর থেকে কম হয়, এগুলো আমরা জানি, পিএইচ 7-এর থেকে কম হওয়া মানে সেখানে অম্লীয় দ্রবণ হবে সেটা, তাহলে সেটা অম্লীয় দ্রবণ হবে। আর কোনো দ্রবণের পিএইচ যদি 7-এর থেকে বেশি হয়, পিএইচ 7-এর থেকে বেশি হওয়া মানে সেটা ক্ষারীয় দ্রবণ হয়, আমরা এগুলো জানি, ক্ষারীয় দ্রবণ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, তাহলে বিশুদ্ধ পানিতে বা যে কোনো জলীয় দ্রবণে তাহলে পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে 14। এই মানটাকে আমরা আবার পিকে ডাব্লিউ বলতে পারি, এই মানটাকে আমরা কি বলতে পারি? পিকে ডাব্লিউ বলতে পারি। আচ্ছা এটা আবার কেমনে আসলো? ওই যে আমরা পিএইচ প্লাস পিওএইচ ইজিক্যাল টু কত প্রমাণ করছিলাম? ইজিক্যাল টু 14 প্রমাণ করছিলাম না? এই 14টা কেমনে আসছে? এই 14টা আসছে হচ্ছে দেখো মাইনাস লগ 10⁻⁻14, এটা থেকেই তো 14 আসছে, রাইট? যে মাইনাস লগ 10⁻⁻14, দেখো মাইনাস 14টা এই পাশে চলে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 14 ইন্টু লগ 10, লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে 14 ইন্টু 1 মানে 14ই হয়। তাহলে 14কে কিন্তু আমরা এমনিও লিখতে পারি। এখন দেখো বাকিটা একটু দেখো, তাহলে মাইনাস লগ, মনে করে দেখো 10⁻⁻14 এটাই কিন্তু কেডব্লিউ এর মান ছিল, তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম চাইলে, যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ কেডব্লিউ। এখন আবার সে আগের মতো যে মাইনাস লগ হাইড্রোজেনকে তুমি যদি পিএইচ বলো, মাইনাস লগ হাইড্রক্সিলকে তুমি যদি পিওএইচ বলো, তাহলে মাইনাস লগ হাতি এটারে তুমি কি বলবা? পি হাতি বলবা। তাহলে সেমভাবে মাইনাস লগ কে ডব্লিউকে তুমি পি কে ডব্লিউ বলতে পারো। তাহলে মাইনাস লগ কে ডব্লিউ হচ্ছে তোমার পি কে ডব্লিউ। তাহলে এখান থেকেও সূত্র হইল যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু পি কে ডব্লিউ। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। এখন ওই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই এটার মান 14 আসে, এই জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বলতে পারি পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে পি কে ডব্লিউ, যেটার মান হচ্ছে আসলে 14। এই জন্য পিএইচ প্লাস পিওএইচ এর মান 14 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। আচ্ছা এখন আসো, এই সূত্রটা কখন প্রযোজ্য হবে? এই সূত্রটা হচ্ছে বিশুদ্ধ পানির জন্য অথবা কোনো জলীয় দ্রবণের জন্য কিন্তু প্রযোজ্য হয়। তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু যে পিকে ডব্লিউ, এটা হচ্ছে হয় বিশুদ্ধ পানি নয়তো এটা জলীয় দ্রবণ, মানে এখানে পানি থাকতেই হবে, হয় সেটা পুরোপুরি বিশুদ্ধ পানি হবে নয়তো এমন কোনো একটা দ্রবণ হবে যেটা জলীয় দ্রবণ আর কি, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আর 14 কখন বলবা? যখন এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। ঠিক আছে, ওকে, একবার ইজি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পারবো 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 আর কিছু পড়ার দরকার নাই, এখান থেকে হচ্ছে এগুলা কিছুই আসবে না। এখন আসা হচ্ছে এরকম ছোট ছোট কিছু ম্যাথ আসতে পারে, ছোট ছোট কিছু ম্যাথ আসতে পারে। পাকস্থলীতে পাচক রসে পিএইচ এর মান 1.4 হইলে ওই রসে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে কত হবে বলো? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়নের হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন অথবা হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে কত বলো? বলো, এটা তোমাদের পারা উচিত।
এগুলার শর্টকাটগুলো আসলে আমি তোমাদেরকে একটু দেখাই, একবার ইজি। দেখো পিএইচ এর মান বলে দিছে, তুমি আগে লেখো না ভাই, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা তো এইটুকু তো পারি নাকি, নাকি এগুলো আমরা পারি না? পারি। এখন দেখো এখানে পিএইচ এর মান কত বলে দিছে 1.4, তুমি 1.4 বসাও, তাহলে 1.4 ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবার তুমি -1 দিয়ে গুণ করো দুই পাশে, তাহলে দুই পাশে যদি -1 দিয়ে গুণ করো বলো কি হবে? এই মাইনাসটা এই পাশে চলে আসবে না? এখানে -1 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে -1 দিয়ে গুণ করলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। এখন তুমি এখান থেকে লগ তুলে দিবা, বলো কোনো কিছু থেকে লগ তুলে দেওয়াটা কিভাবে লগ তুলে দেয়? পারবা তো? এইমাত্র দেখাইছি যে কোনো কিছু থেকে যদি লগ তুলে দাও তাহলে তোমাকে আগে দেখতে হবে যে এটার ভিত্তি কত। তাহলে এটা হচ্ছে সাধারণ লগারিদম, তাহলে সাধারণ লগারিদমে কিছু না লেখা থাকলে এর ভিত্তি কত হয়? 10 হয়। তাহলে মনে মনে তুমি চিন্তা করো যে এখানে নিচে একটা 10 আছে, তাহলে এখান থেকে যখন লগ তুলে দিবা ওই ভিত্তিটাই পাশে চলে আসবে, অর্থাৎ 10টাই পাশে চলে আসবে, আর এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা তখন ভিত্তির পাওয়ার আকারে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -1.4 ইজ ইকুয়াল টু হবে, এই লগ উঠে যাবে, এই পাশে যা থাকবে তাই। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তার মানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার -1.4। এটাই হচ্ছে অ্যান্সার। মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবো অপশন এইটাই থাকবে, কারণ এরপরে 10 টু দি পাওয়ার -1.4 এটারে আসলে তুমি যদি মনে করো যে দশমিকে প্রকাশ করে, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া পারবা না। 10 টু দি পাওয়ার -1.4 এটা ক্যালকুলেটর ছাড়াটা একটু টাফ আর কি, ঠিক আছে? এই জন্য এটা দেখবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অপশনগুলো হয়তো এইভাবেই তোমাদের দেওয়ার চান্স বেশি। আর যদি না দেয় তাহলে এটা একটু মুখস্থ রাখতে পারো, 10 টু দি পাওয়ার -1.4 এর মান হচ্ছে 0.04। এটা একটু মনে রাখতে পারো, আর কিছু করার নেই আসলে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম অঙ্ক দিলে দেখবা যে তোমাদের অপশনটা এইভাবেই দেয়, ঠিক আছে? কারণ তারা জানে যে কোনটা ক্যালকুলেটর ছাড়া শর্টকাট করা যায়, কোনটা করা যায় না, এটাও তারা জানে। এই জন্য প্রশ্নগুলো অমনি সেট করে। সো দেখবা যে অপশনটা এরকমই থাকার কথা, কারণ এইটুকু পর্যন্ত তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা, সো অ্যান্সার বের করতে পারবা। চলো, আর যদি তারপরও যদি মনে রাখতে চাও তাহলে 10 টু দি পাওয়ার -1.4 এর মান হচ্ছে 0.04, এরকম একটা মান আসে, ব্যাস। এবার আসো, তাহলে 0.1 মোলার ঘনমাত্রার এই সেল, এগুলো পরীক্ষায় বেশি আসে কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া একেবারে অ্যাকুরেটলি বের করা যায়। বলো, বলছে 0.1 মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড, এটার পিএইচ বের করতে বলছে। বলো এগুলোর কি পিএইচ বের করাটা কি তোমাদের জন্য ইজি না? একবার ইজি। দেখো সালফিউরিক অ্যাসিড বলো কি হয়, সেটা জলীয় দ্রবণে 100% আয়নিত হয়। সারা জীবন মনে রাখবা সালফিউরিক অ্যাসিডকে একটা তীব্র অ্যাসিড। আমরা বলছিলাম কিন্তু যে তীব্র অ্যাসিড কোনগুলা আর মৃদু অ্যাসিড কোনগুলা, আগের ক্লাসে পড়াইছি। আবার আরেকবার একটু মনে করায় দেই। মৃদু অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিডগুলা মৃদু অ্যাসিড, আর সাথে হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলা হচ্ছে মৃদু অ্যাসিড। আর এইগুলা বাদে বাকি সবই হচ্ছে তীব্র অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। আচ্ছা আগে লিখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে কি হয়, সম্পূর্ণরূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হয়, ঠিক আছে? এখন যেহেতু তাহলে দেখো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন আসে, তাহলে দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন আয়ন আসবে, তাহলে 0.1 মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ঠিক 0.1 মোলার ঘনমাত্রার হাইড্রোজেন আয়ন আসবে, তাই না? দেখো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যদি একটা হাইড্রোজেন আয়ন আসে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যদি দুইটা হাইড্রোজেন আয়ন আসে, তাহলে ঠিক 0.1 মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ঠিক 0.1 মোলার ঘনমাত্রার হাইড্রোজেন আয়ন আসবে, তাই না? এটা তো বলাই যায়। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এখন আসো পিএইচ বের করে, তাহলে পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, যেটা হচ্ছে 0.1। বলো 0.1কে কি বলা যায়? 1/10। 1/10 মানে কি? 10 টু দি পাওয়ার -1, তাই না? 0.1 মানে 1/10, যেটা মানে হলো 10 টু দি পাওয়ার -1। এবার দেখো বাকিটা একবার ইজি। তাহলে মাইনাস লগ 10 টু দি পাওয়ার -1, এই -1টা পাওয়ার আকারে সামনে চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1, আর লগ 10 এর মান তো এমনিতেও 1, তাহলে 1 × 1 মানে 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 পিএইচ। এইগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে বলো তো মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি এখন আসে এই যে 0.01 মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে পিএইচ বের করো, এইগুলোই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় টিচাররা জানে যে এই সমস্ত জিনিসগুলো একেবারে অ্যাকুরেটলি বের করা যায়। তাহলে বলো তোমাদেরকে আমি করতে দিই, দেখো আমি এটার আরও শর্টকাট শিখাবো। 0.01 মোলার বলছে এত মোলার ঘনমাত্রার HCl,
এটার হচ্ছে পিএইচ বের করো। দেখো শর্টকাটটা এবার শিখো। তুমি অলরেডি জানো HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, তাহলে তীব্র অ্যাসিডে 100% আয়নিত হয়, আর একটা HCl থেকে একটাই হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তাহলে একটা থেকে যদি একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, তাহলে 0.01 মোলার HCl থেকে ওই 0.01 মোলার ঘনমাত্রার হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তাহলে সেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 0.01 মোলার। এইটুকুও তুমি বুঝে ফেলছো। তাহলে এখন পিএইচ বের করো। তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তার মানে মাইনাস লগ অফ 0.01। তাহলে 0.01কে আমরা লিখতে পারি 10⁻²। আচ্ছা, এটা কেমনে 10⁻² লিখতে পারি, এটাই আসলে আসল কাহিনী। দেখো 10⁻² মানে কি? এটা মানে হচ্ছে 1/10²। আবার 1/10² মানে কি? 1/100, রাইট? 1/100। এখন তুমি দেখো তো, কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করলে একের ডান পাশে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তো একের ডান পাশে যেহেতু 2টা শূন্য আছে, তাহলে ভাগ করলে 2 ঘর বামে দশমিক চলে যায়। তাহলে 2 ঘর বামে দশমিক চলে গেলে দেখো 1 ঘর বামে আসলে 0.1, 2 ঘর বামে আসলে 0.01, তাহলে 0.01 2 ঘর বামে আসলে। এটা হচ্ছে ব্যাপার। তার মানে এটাকে আমরা 10⁻² লিখতে পারি। তাহলে মাইনাস লগ 10⁻², বাকিটা তো বুঝতেছই। -2 সামনে চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, আর লগ 10 এর মান তো 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2। এখন আসে এটা শর্টকাট, আরও শর্টকাট আছে। আরও শর্টকাটটা কি দেখো, তুমি আগে খালি দেখবা যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় কিনা। হ্যাঁ হয়, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যেহেতু একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, তাহলে এতগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এতগুলাই হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে। তুমি আগে এটা একটু শিওর হয়ে নিবা। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত, এটা তুমি শিওর হইলা। এটা শিওর হতে তোমার কয় সেকেন্ড লাগবে? 3 থেকে 4 সেকেন্ড লাগবে বা 5 সেকেন্ড লাগবে, শেষ, তুমি শিওর হয়ে গেলা। এবার তুমি শর্টকাট ইউজ করো। এখানে কয় ঘর বামে দশমিক আছে দেখো, 1 ঘর 2 ঘর, 2 ঘর বামে দশমিক আছে, তাহলে এটা হবে 10⁻, যেহেতু 2 ঘর বামে দশমিক তাহলে -2। 3 ঘর যদি বামে দশমিক হতো, তাহলে বলো এই সেম জিনিসটা যদি এরকম হইতো 0.001, তাহলে এখানে কয় ঘর বামে দশমিক আছে? দেখো 3 ঘর বামে দশমিক আছে, এটা হচ্ছে 10⁻³ হইতো এই কারণে। ঠিক আছে, ব্যাস। এখন তাহলে বলো তো, এত মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছে এর পিএইচ বের করো। তুমি খালি একটা জিনিস চিন্তা করবা যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন হয়, তাহলে এতগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এতগুলো হাইড্রোজেন আয়ন আসবে, শিওর। তারপরে দেখলা 3 ঘর বামে দশমিক আছে, তার মানে 10⁻³ তাহলে এবার মাইনাস লগ 10⁻³ মানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। দ্যাটস ইট, শেষ। তাহলে এটার পিএইচ হচ্ছে 3। এত ইজিলি তুমি করতে পারবা 10 সেকেন্ডে। পারা উচিত না? এগুলোই তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে, এখন আসো, মাঝে মাঝে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে হচ্ছে পরীক্ষায় চলে আসে। এই সালফিউরিক অ্যাসিড দিয়ে পিএইচ যদি কোনো কারণে পরীক্ষায় আসে, অনেকে তোমরা টেনশন করো। টেনশন করার কোনো কারণ নাই, সহজ। দেখো এটাও একটু দেখাই। 0.005 মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড বলছে, তার পিএইচ গণনা করো। একবার ইজি। সালফিউরিক অ্যাসিডটা খালি মাথায় রাখবে, একটু আগে ভেঙে দেখো। এটা তোমরা ছোটবেলায় পড়ছো। বলো সালফিউরিক অ্যাসিড যখন আয়নিত হয়, এখানে 2টা হাইড্রোজেন আয়ন আছে, এই জন্য সে 2টা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, সাথে হচ্ছে সে একটা সালফেট আয়ন উৎপন্ন করে। এবার তুমি হিসাব মিলাও যে একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, তাহলে 2টা সালফিউরিক অ্যাসিড থেকে 4টা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, তাহলে হাতি সংখ্যক সালফিউরিক অ্যাসিড থেকে 2 হাতি সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, তাই না? তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.005 হয়, তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? 2 × 0.005। এখন এটারে শর্টকাট কেমনে করবো? এটারে 2 দিয়ে গুণ করো। 5 তুমি মনে মনে চিন্তা করো, 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10। তুমি 10 লেখো। এখন দেখো এখানে কয় ঘর বামে দশমিক আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর বামে দশমিক আছে। তুমিও এখানে 3 ঘর বামে দশমিক দাও। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আরেকটা শূন্য দিয়ে দশমিক দাও। তার মানে এটা হবে 0.01, কারণ ডানের দশমিক তো লেখা লাগে না, তাই না? সরি, ডানের শূন্য তো আর লেখা লাগে না। দশমিকের পরে ডান দিকে শূন্য থাকলে ওই শূন্য না লিখলেও হয়। মানে আমরা হিসাব করলাম যে 3 ঘর বামে দশমিক আছে, তাহলে 0.010 মানে 0.01 আসছে আসলে। ঠিক আছে, তাহলে এটা 0.01 আসছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বলো এটার পিএইচ কত হবে? ইজি। কয় ঘর বামে দশমিক আছে? 2 ঘর বামে দশমিক আছে। এখন আবার কেউ আমারে বললো না, ভাইয়া 2 ঘর কেন? 3 ঘর বামে দশমিক আছে। হ্যাঁ, এটা আমরা হিসাব করার জন্য 3 ঘর বামে দশমিক নিছি, কিন্তু দশমিকের পরে ডান দিকে যে শূন্য থাকে, একবারে লাস্টে যে শূন্য থাকে, এটা তো অকেজ, ওই শূন্যের কোনো ভ্যালু নাই, তাই না? ওটা তো একই কথা। তাহলে এখন এটা বাদ দিয়ে তুমি হিসাব করো। তাহলে এটা বাদ দিয়ে হিসাব করলে দেখো 2 ঘর বামে দশমিক আছে, তাহলে 2 ঘর বামে দশমিক থাকলে কত হবে? 10⁻²। তাহলে এবার বলো মাইনাস লগ 10⁻² মানে কত? -2 সামনে চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে অ্যান্সার 2। অ্যান্সার হচ্ছে 2। তাহলে এত মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2। শর্টকাটটা কি ধরতে পারছো? একবারে ইজি।
চলো তাহলে আমরা আরেকটা তোমাদেরকে বলি, এই অঙ্কটা যে করতে পারবে তার জন্য হচ্ছে আসলে আজকে একটা শুক্রবারের দিন, একটা পবিত্র দিন, একটা ভালো পুরস্কার থাকবে 0.0005 এত মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড। এটাই তোমাদের হাইয়েস্ট কঠিন ম্যাথ আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়। 10 সেকেন্ডে তোমরা এখন করতে পারবা, বলবে যে এটার পিএইচ কত। দেখি এটা যারা বলতে পারবে 10 সেকেন্ডে তাদের জন্য একটা পুরস্কার থাকবে। বলো। ঠিক আছে, বলো এটার পিএইচ কত হবে। দেখি সবার আগে সঠিক উত্তর কে দিছে। 10 সেকেন্ড তো হয়ে গেছে, পারা উচিত তো তোমাদের এখন। আচ্ছা ঠিক আছে, দেখি শুক্রবারের দিন যারা সবার আগে হচ্ছে পরীক্ষা দিতে মানে সরি অ্যান্সার দিতে পারবা তাদের জন্য হচ্ছে পুরস্কার থাকবে। শেখ মোহাম্মদ শিমুল 3 বলছে। শেখ মোহাম্মদ শিমুল সবার আগে সঠিক উত্তর দিছে, দেখছো 10 সেকেন্ডের আগেই দিয়ে দিছে। অনেক কংগ্রাচুলেশনস, তোমার জন্য হচ্ছে একটা অনেক বড় পুরস্কার থাকবে। সেই পুরস্কারটা হচ্ছে ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করো। না ভালো কথাই বলবো, তোমরা ভাবছিলা যে উল্টাপাল্টা কিছু বলবো না, ভালো কথাই বলবো। বলবো যে কিসের পুরস্কার, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এটাই বলবো, তাই না? আচ্ছা এটা তো বলেই ফেলছে, যাই হোক। তো শেখ মোহাম্মদ বা তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো অবশ্যই তোমাদের জন্য হচ্ছে দোয়া থাকবে যাতে তোমরা হচ্ছে এই যে অ্যাডমিশন সিজনে হচ্ছে ভালো করে যাতে নেক্সট ডিএমসিয়ান হইতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ তোমরা যাতে সবাই এখানে যারা যারা আছো সবাই যাতে হচ্ছে নেক্সট ডিএমসিয়ান হইতে পারো। যেহেতু তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তেছো, স্বপ্ন দেখতেছো, তো ইনশাল্লাহ তোমরা যাতে এখানে সবাই, শুধুও না সবাই তোমরা যাতে হচ্ছে নেক্সট ডিএমসিয়ান হইতে পারো, দোয়া থাকবে। ঠিক আছে, ভালো মতো পড়ো। আচ্ছা হ্যাঁ, এটার পিএইচ হচ্ছে তোমার 3। আচ্ছা কেমনে বের করলাম? খুব সহজ, দেখো তুমি এটা মনে মনে হিসাব করো যে একটা সালফিউরিক অ্যাসিড থেকে কয়টা হাইড্রোজেন আয়ন আসে? 2টা আসে। তুমি জানো এটা, কারণ এখানে হাইড্রোজেন আছে 2টা। তাহলে একটা থেকে যদি 2টা আসে তাহলে এখানে তার ঘনমাত্রা যত হবে হাইড্রোজেন আয়ন তার দ্বিগুণ হবে, কারণ একটা থেকে 2টা হাইড্রোজেন আয়ন আসে। তাহলে এখানে হাইড্রোজেন মানে এখানে তার ঘনমাত্রা যত হবে তার দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে, এইটুকু তুমি শিওর। তাহলে এটাকে তুমি মনে মনে 2 দিয়ে গুণ করো। দেখো 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে কত? 10। তুমি আগে 10 লেখো। এবার কয় ঘর বামে দশমিক আছে দেখো, 1 2 3 4, 4 ঘর বামে দশমিক, তুমি 4 ঘর বামে দশমিক দাও। 1 2 3 4, এই যে 4 ঘর বামে দশমিক দিলা। এখন দশমিকের পরে সবার লাস্টে শূন্যের কোনো মূল্য নাই, তোমরা জানো দশমিকের পরে সবার লাস্টে শূন্যের কোনো মূল্য নাই, বাদ দিয়ে দাও। তাহলে জিনিসটা আসছে আসলে 0.001। তার মানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসছে হচ্ছে 0.001। তাহলে এবার তুমি পিএইচ বের করো, বলো 0.001 মানে কত? 3 ঘর বামে দশমিক আছে, তাহলে 3 ঘর বামে দশমিক থাকলে এটা মানে হচ্ছে 10⁻³ এই মাত্র দেখাইছি শর্টকাটটা। তাহলে এই মাত্র শর্টকাট দেখাইছি, তাহলে এবার মাইনাস লগ 10⁻³। তাহলে -3 তাহলে এটার এখন যদি মাইনাস লগ 10⁻³ নাও, তুমি নিজেই বুঝতেছো -3 সামনে চলে এসে +3। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য লিখে দিছি, এটা মনে মনে তুমি করে ফেলবা 3। তাহলে অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখছো, তাহলে এটা কিন্তু খুব সহজেই তোমরা পারবা যে অ্যান্সার হচ্ছে 3। আর লগ 10 এর মান তো 1, একটু আগে বলছি 3 × 1 মানে 3 হবে। তাহলে কি পারা যাবে? তাহলে আর কি ভুল হবে? দেখছো এই শর্টকাট বা বেসিক সব কিছু কিন্তু দেখাই দিছি, ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, তাহলে এগুলো পারলে আমাদের আর কিছু নাই। এরকম করে যদি পিওএইচ বের করতে বলে, আচ্ছা এখন মাঝে মাঝে কি করে জানো, মাঝে মাঝে না একটু তোমাদেরকে পরীক্ষায় বিপদে ফেলানোর জন্য অনেক সময় পিওএইচ বের করতে বলে। যেমন ধরো এই যে 25°C তাপমাত্রা একটা দ্রবণের পিএইচ দেওয়া আছে, বলছো এই দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে। এটা কোনো সমস্যা না, একটা দ্রবণের পিএইচ দেওয়া থাকলে বলছে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত হবে, তাহলে তো খুব সহজ। আমরা 25° যেহেতু বলছে 25°C তাপমাত্রা আমরা কি জানি, পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে 14। তাহলে পিএইচ এর মান দেওয়া আছে 5.5। তাহলে পিএইচ যদি 5.5 হয়, 5.5 কই পাশে নিয়ে যাও, 5.5 মানে কত? 5.5। তাহলে 14 থেকে 5.5 বাদ দাও। এটা বিয়োগ করার একটা কাহিনী আছে, আমি কেমনে কাহিনী করতাম জানো? দেখো, তাহলে শুধু পিওএইচ হবে 14 - 5.5। আচ্ছা এবার এটা বিয়োগ করবা কেমনে? শর্টকাট, আমি শর্টকাটটা তোমাদের দেখাই। আমি কখনো না 5.5 চিন্তা করতাম না, আমি চিন্তা করতাম 5। 14 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 9 থাকে। তাহলে 9 আবার আরও হাফ বিয়োগ করো, কারণ আমি তো 5 চিন্তা করছি, জিনিসটা তো ছিল 5.5, আমি চিন্তা করবো 5। তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 9। তাহলে 9 থেকে আরও 0.5 বিয়োগ করো, 9 থেকে 0.5 বিয়োগ করলে কত? 8.5। শেষ, একবারে ইজি,
তাহলে ইজি হয়, কারণ অনেকে 5.5 চিন্তা করলে প্যাচ লাগায় ফেলে। তুমি 5 চিন্তা করো, 14 থেকে 5 বিয়োগ করলে থাকে 9, 9 থেকে তুমি আরও হাফ বিয়োগ করো, 8.5 শেষ। তাহলে পিওএইচ হচ্ছে 8.5। তাহলে পিওএইচ যদি 8.5 হয় তাহলে বলো পিওএইচ মানে কি? পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ ওএইচ, তাহলে এটা ইজ ইকুয়াল টু তোমার 8.5। তাহলে এখন বলো -1 দিয়ে দুই পাশে গুণ করে দাও, তাহলে -1 দিয়ে দুই পাশে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে আর এখানে একটা মাইনাস আসবে, -8.5। এখন তুমি বলো আমি লগ তুলে দিতে চাচ্ছি, তাহলে লগ তুলে দিতে চাইলে এটা হচ্ছে সাধারণ লগারিদম, সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে 10, তাহলে ভিত্তি ওই পাশে চলে যাবে, ভিত্তি ওই পাশে চলে যাবে, আর এখানে যেই সংখ্যাটা ছিল সেটা পাওয়ার আকারে চলে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার -8.5, এটা ইজ ইকুয়াল টু হবে এখানে যা ছিল সেটা, তাহলে এখানে ছিল হাইড্রোক্সিল আয়ন, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা খুব শর্টকাটে খুব সহজেই তোমরা হচ্ছে করে ফেলতে পারবা। এবার আসোই যে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল এই অঙ্কটা, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় সহজ জিনিস আসে। দেখো পিএইচ ইজ ইকুয়াল টু 3 এবং পিএইচ ইজ ইকুয়াল টু 6 মাত্রার দুটি দ্রবণ দেওয়া আছে, কোনটি হচ্ছে তোমার বেশি অম্লীয় এবং কত গুণ বেশি অম্লীয় তা হচ্ছে ব্যাখ্যা করো। আচ্ছা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, তাহলে পিএইচ এর মান একবার 3 আর একবার হচ্ছে তোমার 6 দেওয়া আছে, তাহলে কোনটি বেশি অম্লীয় আর কত গুণ হচ্ছে তোমার বেশি অম্লীয় সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা বলো, তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? খুব সহজ, এটা আসলে কিছুই করার দরকার নাই। বলো, তুমি একটা জিনিস অলরেডি বুঝতে পারছো, পিএইচ এর মান যত কমবে সেটা তত বেশি অম্লীয় হবে, এটা তো আমরা ছোটবেলায় পড়ছি। কোনো জিনিসের পিএইচ এর মান যত কম হয় সেটা তত বেশি অম্লীয় না। যেমন দেখো পিএইচ এর মান, তুমি নিজেই দেখো, পিএইচ এর মান 6 থাকলে সেটা যে পরিমাণে অম্লীয় হয়, বলো পিএইচ এর মান 1 থাকলে সেটা কি আরও বেশি অম্লীয় না? তুমি নিজেই বুঝো। তাহলে এখানে বলো একটার পিএইচ 3 আর একটার পিএইচ 6, আমরা জানি যে পিএইচ এর মান যত কম হয় সেটা তত বেশি অম্লীয় হয়, তাহলে এখানে পিএইচ 3 এটার মান হচ্ছে কম, তার মানে এটা বেশি অম্লীয়। তাহলে প্রথম জিনিসটা বুঝতেছো যে এটা হচ্ছে বেশি অম্লীয়, প্রথম অ্যান্সারটা শেষ। এবার বলছে কত গুণ অম্লীয়, কত গুণ, আচ্ছা কত গুণ বেশি অম্লীয়, কত গুণ বেশি অম্লীয় বুঝতেই পারতেছো, পিএইচ 3 আর পিএইচ 6 এই দুটার মধ্যে পিএইচ এর ডিফারেন্স কত? পিএইচ এর ডিফারেন্স হচ্ছে 6 থেকে 3 বিয়োগ করো 3, তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 গুণ বেশি অম্লীয়, এটা হচ্ছে শর্টকাট। 10 টু দি পাওয়ার কত গুণ বেশি অম্লীয়? 10 টু দি পাওয়ার 3 গুণ অম্লীয়। তোমাদের এত বড় ম্যাথ করার দরকারই নেই, কারণ এটা অ্যাডমিশনে আসতেছে, অ্যাডমিশনে তো এত বড় ম্যাথ করার দরকার নেই। তাহলে বুঝছো একবারে কমন সেন্স। কমন সেন্সটা কি, যে তোমরা এটা নিজেরাই জানো যে কোনো কিছুর পিএইচ 6 হইলে সেটা যেই পরিমাণে অম্লীয় হয়, পিএইচ এর মান 1 হইলে কিন্তু সেটা তার থেকেও অনেক বেশি অম্লীয় হয়। তার মানে পিএইচ এর মান যত কম হয় সেটা তত বেশি অম্লীয় হয়, রাইট? তাইলে একটা জিনিসের পিএইচ 3 আর একটা জিনিসের পিএইচ 6, এর মধ্যে পিএইচ কম কোনটা? যেটার পিএইচ 3 সেটা কম, তাহলে এখানে পিএইচ কম মানে এটা বেশি অম্লীয়, তাহলে প্রথমটার অ্যান্সার চলে আসছে। এবার আসো কত গুণ বেশি অম্লীয়, এই ক্ষেত্রে তুমি কি করবা, এই দুইটার পিএইচ এর পার্থক্য বের করবা, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে, এদের পিএইচ এর পার্থক্য 3, এই পার্থক্যটাকে তুমি 10 এর পাওয়ার আকারে লিখবা, তাহলে 10 টু দি পাওয়ার 3, তার মানে এই জিনিসটা এইটার তুলনায় 10 টু দি পাওয়ার 3 গুণ বেশি অম্লীয়, তাহলে এই জিনিসটা এটার তুলনায় হচ্ছে 10 টু দি পাওয়ার 3 গুণ বেশি অম্লীয়। শেষ, এটাই মেডিকেলে আসছিল, আর কিছু না। ওকে, এখন আসো কোন দ্রবণের পিএইচ এর মান 0 থেকে কম অথবা 14 থেকে কি বেশি হতে পারে কিনা। ঠিক আছে, তাহলে বলো তো এটা কি হতে পারে? পারে না। কেন পারে না? কারণ 0 থেকে কম বা 14 থেকে বেশি হইতে গেলে ওই যে পিএইচ এর ওই রেঞ্জের মধ্যে থাকবে না, আর ওই রেঞ্জের মধ্যে না থাকলে তো আমরা এমনিতেই মনে করে লিখতে পারবো। যেমন 0 থেকে কম হওয়া মানে কি, দেখবে যে সেই দ্রবণের ঘনমাত্রা 1 থেকে বেশি হবে। তুমি ক্যালকুলেটর বের করে চাইলে করতে পারো, এখানে তো আসলে এটা তো আর অঙ্ক আসবে না, তুমি ক্যালকুলেটর ইউজ করে মানে একটা জিনিস খালি দেখার জন্য দেখতে পারো যে কোনো দ্রবণের ঘনমাত্রা মনে করো 2 মোলার বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 2 মোলার, 2 মোলার ধরে তুমি -log2 দাও, -log2 দিয়ে দেখবে এটা 0 থেকেও কম আসে, করে দেখতে পারো, তুমি দেখবে যে এটা 0 থেকেও কম আসতেছে, মানে মাইনাসে চলে আসতেছে, পিএইচ এর মান নেগেটিভ হচ্ছে। তাহলে বলো -log2, এই ক্ষেত্রে পিএইচ এর মান তোমার কি আসতেছে? নেগেটিভ আসতেছে। তো বুঝতেই পারতেছো এটা আসলে দরকার নাই পিএইচ বের করা। কেন? কারণ ভাই তুমি যেটার ঘনমাত্রা 2 মোলার, আমরা এতক্ষণ কি বললাম, ওইটাকে তো তুমি এমনিতেই লিখতে পারো, ওটারে কি আর এত কষ্ট করে পিএইচ দিয়ে কি লেখার কোনো দরকার আছে? দরকার নাই। পিএইচ এর আসল উদ্দেশ্য কি ছিল, যে যেই দ্রবণের ঘনমাত্রা লঘু থাকলে 10 টু দি পাওয়ার -6 -7 থাকলে অনেকগুলো দশমিকের পর অনেকগুলো শূন্য দিয়ে লেখা লাগতো, ওইটারে সহজ করে লেখার জন্য পিএইচ আসছে। যেটার ঘনমাত্রা আগে থেকেই 2 ছিল ওইটারে সহজ করার জন্য তো পিএইচ এর দরকার নাই, এই জন্য পিএইচ এর মান 0 থেকে হচ্ছে 14 এর মধ্যে হয়, এর বাইরে হয় না, একটু আগেও বুঝাইছি। তো এটাই আসলে জিনিস আর কি। যাই হোক,
কত থেকে কত হয় এটুকু জানলেই হবে মেডিকেল অ্যাডমিশনে। কেন সেটাও আমরা বলে দিচ্ছি ডিটেলসে, তাহলে আরও ভালো মনে থাকবে তোমাদের এখন। আর ঘনমাত্রার রেঞ্জ কত থেকে কত হয়, পিএইচ তো বুঝলাম 0 থেকে 14 হয়। আর ঘনমাত্রার রেঞ্জ যেন কত বলছিলাম, যে 1 মোলার থেকে 10⁻⁻14 মোলার, এই রেঞ্জের মধ্যে হয়, তাই না? মনে আছে তো নিশ্চয়ই? এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। এবার আসো লবণের আর্দ্র বিশ্লেষণ। হ্যাঁ, কিছু লবণ আছে যারা হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে। তাহলে অধিকাংশ লবণ, যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলো পানিতে দ্রবীভূত হয়ে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে। আবার অনেক লবণ আছে যে লবণগুলোর জলীয় দ্রবণ অথবা ক্ষারীয় দ্রবণ হচ্ছে অম্লীয় হয় বা ক্ষারীয় হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা কেমনে বুঝবো, এইগুলোও আসলে বুঝার একটা চমৎকার ওয়ে আছে। চলো আমরা একটু দেখি। ধরো একটা লবণের মাতা পিতাকে আমি সহজ কথায় বলি, এখন একবার ইজি করে বলি। বলো লবণ কেমনে উৎপন্ন হয়? আমরা পড়ছি প্রশমন বিক্রিয়াতে হচ্ছে লবণ উৎপন্ন হয়, তাই না? তাহলে লবণ উৎপন্ন হয় কিভাবে? লবণ উৎপন্ন হয় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। প্রশমন বিক্রিয়া কি? যে একটা অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যেমন অ্যাসিড হচ্ছে HCl, ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো বিক্রিয়া করে কি হয়? সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। তার মানে একটা লবণ উৎপন্ন হয় কোথা থেকে? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, একটা লবণের যে সামনের অংশটা মানে ক্যাটায়নটা, সেটা ক্ষার থেকে আসে। আর লবণের যেটা অ্যানায়নটা হচ্ছে তোমার অ্যাসিড থেকে আসে। তাহলে কি খেয়াল করছো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে তোমার কি হয়? লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে একটা লবণের যে ক্যাটায়নটা আসে হচ্ছে তোমার ক্ষার থেকে, আর লবণের যে অ্যানায়নটা আসে হচ্ছে তোমার অ্যাসিড থেকে। তাহলে অ্যানায়নটা অ্যাসিড থেকে আসে, ক্যাটায়নটা হচ্ছে তোমার ক্ষার থেকে আসে। তাহলে কি খেয়াল করছো? তাহলে যদি তাই হয়, তাহলে ক্যাটায়ন আসতেছে ক্ষার থেকে, অ্যানায়ন আসতেছে হচ্ছে অ্যাসিড থেকে। অ্যানায়নটা অ্যাসিড থেকে আসতেছে, দেখো এই যে ক্লোরাইডটা HCl থেকে আসতেছে, সোডিয়াম আয়ন মানে ক্যাটায়নটা ক্ষার থেকে আসতেছে। আচ্ছা, তাহলে একটা লবণের জলীয় দ্রবণ অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটা আসলে নির্ভর করে সেই লবণটা তাহলে কোন অ্যাসিড বা কোন ক্ষার থেকে আসছে। কারণ লবণের মাতা পিতা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড এবং ক্ষার এই দুইটা হচ্ছে লবণের মাতা পিতা, এরা বিক্রিয়া করে হচ্ছে লবণ উৎপন্ন করে। তাহলে দেখতে হবে যে এদের মাতা পিতার অবস্থাটা কি। যেমন এখন আমি সহজেই বলতে পারি, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা লবণ, বলো এর জলীয় দ্রবণ কি হবে? তাহলে আগে এটার মাতা পিতা দেখতে হবে। তাহলে আমরা এইমাত্র বললাম যে লবণের যে ক্যাটায়নটা আসে হচ্ছে ক্ষার থেকে। তাহলে অ্যালুমিনিয়াম আসছে ক্ষার থেকে, তার মানে নিশ্চয়ই সে ক্ষারটা ছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কারণ ক্ষার মানে কি? সাথে হাইড্রোক্সিল থাকবে। তাহলে অ্যালুমিনিয়ামটা আসছে একটা ক্ষার থেকে, তাহলে সেই ক্ষারটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর ক্লোরাইড, লবণের অ্যানায়ন আসে হচ্ছে অম্ল থেকে, তাহলে ক্লোরাইডটা অম্ল থেকে আসে, তার মানে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, রাইট? তাই তো হবে জিনিসটা। আচ্ছা, এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা তীব্র অ্যাসিড, তাহলে এটা ছিল তীব্র অ্যাসিড। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু দুর্বল ক্ষার ছিল, এটা কিন্তু দুর্বল ক্ষার। তাহলে দেখো ক্ষারটা দুর্বল ছিল কিন্তু অ্যাসিড শক্তিশালী ছিল। তাহলে একটা শক্তিশালী অ্যাসিড যখন একটা দুর্বল ক্ষারের সাথে বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন করে, সেই লবণটা অ্যাসিডের মতোই তো হবে। মানে ওর মাতা পিতার মধ্যে, মনে করো অ্যাসিড হচ্ছে ওর মা মনে করো বেশি কথা বলতো, আর এটা মনে করো বাপ মনে করো কম কম কথা বলতো। তাহলে তাদের মেয়ে তো মায়ের মতোই হবে, বেশি বেশি কথা বলবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে এটা যে অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে সেই অ্যাসিডটা তীব্র অ্যাসিড ছিল, কিন্তু ক্ষারটা দুর্বল ক্ষার হওয়ার কারণে এই জিনিসটা অ্যাসিডের মতোই হবে, অর্থাৎ এটার জলীয় দ্রবণ অম্লধর্মী হবে। এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে? আর কিছু না। যেমন কপার সালফেট, তাহলে বলো এটা একটা লবণ, এই কপার সালফেটের জলীয় দ্রবণ বলো কি হবে? অলরেডি বুঝে ফেলছো যে লবণের মাতা পিতা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। তাহলে খেয়াল করে দেখো এই লবণের যে ক্যাটায়নটা, এই যে এখান থেকে দেখাইছি লবণের ক্যাটায়নটা আসে হচ্ছে ক্ষার থেকে আসে। তাহলে ক্যাটায়ন যদি ক্ষার থেকে আসে, তাহলে কপার ক্ষার থেকে আসলে তাহলে এটা আসবে হচ্ছে কপার হাইড্রোক্সাইড, এটা ক্ষার থেকে আসবে। তাহলে এটা যদি ক্ষার থেকে আসে তাহলে ক্ষারের মধ্যে কপার থাকবে আর ক্ষারের মধ্যে কি থাকে? হাইড্রোক্সিল থাকে। তাহলে এটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড, ক্ষার থেকে আসছে। আর সালফেট অর্থাৎ অ্যানায়নটা আসে হচ্ছে অ্যাসিড থেকে। তাহলে সালফেটটা আসছে অ্যাসিড থেকে, বলো সালফেট আসে অ্যাসিড থেকে, এরকম একটা অ্যাসিডের নাম বলো। সালফিউরিক অ্যাসিড, ভাই সালফিউরিক অ্যাসিড। তার মানে এটা আসছে সালফিউরিক অ্যাসিড আর কপার হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে হচ্ছে কপার সালফেট উৎপন্ন হয়েছে। তাহলে এখন তুমিই বলো, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র অ্যাসিড আর কপার হাইড্রোক্সাইডের একটা মৃদু ক্ষার। পড়াইছেন এটা আগের ক্লাসগুলোতে, মৃদু ক্ষার। তাহলে এখানে অ্যাসিডের
পাওয়ার বেশি, তাহলে জিনিসটা তো অ্যাসিডের মতোই হবে। এই জন্য কপার সালফেটের জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী হবে, যেহেতু সেটা তীব্র অ্যাসিড থেকে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর অ্যাসিড, তীব্র অ্যাসিড মনে রাখার টেকনিকটাও আমরা বলছিলাম, কি বলছিলাম, যে জৈব অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড বাদে বাকি অ্যাসিডগুলোকে তুমি তীব্র ধরে নিবা আপাতত, তাইলেই তোমার হয়ে যাবে। আর তীব্র ক্ষারের মধ্যে বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে তীব্র ক্ষার। আর দুর্বল ক্ষার কোনগুলা? দুর্বল ক্ষার হচ্ছে তোমার ওই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে দুর্বল ক্ষার, বা এই যে কপার হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে দুর্বল ক্ষার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বুঝছো? তাহলে তো বুঝতেই পারতেছো। তাহলে কপার সালফেট দেখছো, এই যে দুর্বল ক্ষারক কপার হাইড্রোক্সাইড এবং সবল অম্ল সালফিউরিক অ্যাসিডের লবণ। এই জন্য দেখো এখানে যেহেতু এটা শক্তিশালী অ্যাসিড থেকে আসছে, ক্ষারটা দুর্বল ছিল, এই জন্য সেটা অ্যাসিডের মতোই হবে, তার মানে এটার জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী হবে। ওকে, পরীক্ষা এটাই আসবে। তাহলে অনুরূপভাবে অ্যামোনিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি লবণের আর্দ্র বিশ্লেষণ দ্বারা অম্লীয় দ্রবণ তৈরি করে, মানে এগুলোর জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয় হয়। তুমি নিজেই বুঝতেছো, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট বলো, এটা ক্যাটায়ন হচ্ছে অ্যামোনিয়াম, তাহলে সেই ক্যাটায়নটা আসছে ক্ষার থেকে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। আর অ্যানায়নটা আসছে হচ্ছে অ্যাসিড থেকে, তাহলে নাইট্রেট তার মানে নাইট্রিক অ্যাসিড থেকে আসছে। তো নাইট্রিক অ্যাসিড কিন্তু তীব্র অ্যাসিড, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু দুর্বল ক্ষার। তাহলে অ্যাসিড যদি তীব্র হয়, ক্ষার যদি দুর্বল হয়, তাহলে ওদের সন্তান তো অ্যাসিডের মতোই হবে, যেটা তীব্র সেটার মতোই হবে। এই জন্য অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে তোমার জলীয় দ্রবণটা অম্লীয় হয়। সেম কারণে সিলভার নাইট্রেট, সেম কারণে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এগুলো সবই জলীয় দ্রবণ অম্লীয় হয়। আচ্ছা, এইবার আসো সোডিয়াম কার্বনেট, এটার জলীয় দ্রবণ কীরকম হবে? একবার ইজি। লবণের মাতা পিতাকে অ্যাসিড এবং ক্ষার, তাহলে এটার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, তাহলে এই সোডিয়ামটা মানে ক্যাটায়নটা আসে হচ্ছে ক্ষার থেকে, তাহলে ক্যাটায়নটা যদি ক্ষার থেকে আসে, তাহলে সোডিয়ামযুক্ত ক্ষারের নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠান্ডা মাথায় চিন্তা করো, একবার ইজি। আর অ্যানায়নটা আসে হচ্ছে অ্যাসিড থেকে, তাহলে অ্যানায়ন হচ্ছে এখানে কার্বনেট, তাহলে কার্বনেট আসছে এমন একটা অ্যাসিডের নাম বলো। কার্বনিক অ্যাসিড পড়ছো তোমরা, H2CO3, তাহলে কার্বনেট আসছে এরকম একটা অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা তুমি নিজেই পড়ছো ছোটবেলায়। কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা ভেঙে যায়, এটা খুব দুর্বল একটা অ্যাসিড, তোমরা এগুলো জানো। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, তাহলে এবার ক্ষারটা তীব্র কিন্তু অ্যাসিডটা দুর্বল, তাহলে ক্ষার যেহেতু তীব্র, তাহলে এবার ক্ষারের মতো হবে, তার মানে এটার জলীয় দ্রবণ এই কারণে ক্ষারধর্মী হয়। এই জন্য সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা ক্ষারধর্মী হয়। ঠিক আছে, দেখছো একবারে ইজি। অনুরূপভাবে দেখো সোডিয়াম সালফাইড, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম সায়ানাইড, তারপরে যে সোডিয়াম ইথানয়েট, এগুলার লবণ আর্দ্র বিশ্লেষণ দ্বারা এই যে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। সোডিয়াম ইথানয়েট এটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে, বলো কেন ক্ষারীয় দ্রবণ তৈরি করে? লবণের ক্যাটায়ন আসছে কোত্থেকে? ক্ষার থেকে, তাহলে এখানে ক্যাটায়ন কিন্তু সোডিয়ামটা ক্যাটায়ন, তাহলে এটা আসছে ক্ষার থেকে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর অ্যানায়ন হচ্ছে পুরাটা, এই ইথানয়েট আয়ন এই পুরাটা হচ্ছে অ্যানায়ন, তাহলে অ্যানায়ন আসছে অ্যাসিড থেকে, তার মানে এটা ছিল ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিডকে একটা জৈব অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তাহলে অ্যাসিডটা দুর্বল আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাহলে ক্ষারটা তীব্র, অ্যাসিড দুর্বল, তাহলে সেটা ক্ষারের মতো হবে, যেটা তীব্র তার মতো হবে। তাহলে লবণটা হচ্ছে ক্ষারের মতো হবে, তার মানে জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী হয়। একবার সহজ কথা এই জিনিসটা। তাহলে এখন আমারে বলো তো, মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি আসে সোডিয়াম ক্লোরাইড, এটার জলীয় দ্রবণ কি হবে? এখন তুমি পারবা। দেখো ক্যাটায়ন আসে হচ্ছে ক্ষার থেকে, তাহলে সোডিয়াম আসবে হচ্ছে ক্ষার থেকে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর অ্যানায়ন আসবে হচ্ছে অ্যাসিড থেকে, তাহলে অ্যানায়ন আসবে অ্যাসিড থেকে, তার মানে HCl থেকে আসবে। এখন দেখো এটাও তীব্র অ্যাসিড, এটাও তীব্র ক্ষার, তো দুইটাই যদি তীব্র হয় তাহলে একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলবে, তাহলে একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেললে তাহলে এবার জিনিসটা কিছুই হবে না, অর্থাৎ নিরপেক্ষ হবে। এই জন্য সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে নিরপেক্ষ, এটা অম্লধর্মীয় না ক্ষারধর্মীয় না, কারণ এবার দুইটাই তীব্র, এটা তীব্র ক্ষার, ওইটা তীব্র অ্যাসিড, এই জন্য দুইটাকে ব্যালেন্স করে ফেলার কারণে এবার কোনোটাই হবে না। সিম্পল লজিক ভাই, এই জন্য এটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ হবে, এটার জলীয় দ্রবণটা নিরপেক্ষ হবে সোডিয়াম ক্লোরাইডের। দেখছো একবার ইজি, শেষ। এবার আসো আমরা বাফার দ্রবণ হচ্ছে একটু স্টার্ট করি। ঠিক আছে, তাহলে বাফার দ্রবণ পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4, এটা বায়োলজিতে যদি পড়ো এটা রেঞ্জে পড়তে হবে 7.35 থেকে 7.45, এই রেঞ্জের মধ্যে থাকে। আর গড় করলে এই দুইটা জিনিসকে তুমি গড় করো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখবো 7.4 আসে। তাহলে মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, অথবা হচ্ছে তোমার
মানে 7.4। আচ্ছা, এখন অধিক অম্ল জাতীয় খাদ্য গ্রহণ বা ওষুধ গ্রহণের কারণে রক্তের পিএইচ এর মান স্বাভাবিক মান থেকে 0.5 বেশি পরিবর্তিত হলেই জীবন হচ্ছে সংকটাপন্ন হয়। মানে তুমি যদি অধিক অম্ল জাতীয় খাদ্য গ্রহণ করো বা অধিক মনে করো যে অম্ল জাতীয় ওষুধ গ্রহণ করো, তাহলে দেখা যায় রক্তের যে পিএইচ মান, সেই পিএইচ মানটা তখন স্বাভাবিক মানের থেকে হচ্ছে 0.5 বেশি পরিবর্তন হইলে জীবন সংকটাপন্ন হয়। এই জন্য ওষুধ এবং ইনজেকশন প্রস্তুতি করার সময় আমাদেরকে মাথায় রাখতে হয় যে পিএইচটা যাতে খুব বেশি চেঞ্জ না করে। তোমাকে এমন আমি একটা ওষুধ দিলাম যে ওষুধ খেয়ে তোমার রক্তের পিএইচ অনেক কমে গেল, তুমি কিন্তু মারা যাবা। কেন বলো তো? কারণ পিএইচ কমে গেলে আমাদের দেহে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু পড়ছি, এটা বায়োলজিতে পড়ার কথা, কোষ রসায়নে পড়ার কথা, যে এনজাইমগুলো কিসের উপর নির্ভর করে? পিএইচ এর উপর নির্ভর করে। সো তোমাকে মনে করো ইনজেকশন দিয়ে আমি এমন একটা ওষুধ দিলাম যে ওষুধটা তোমার পিএইচ কমায় দিল, তাহলে পিএইচ কমায় দিলে দেখা যাবে যে তোমার শরীরের এনজাইম নষ্ট হয়ে যাবে। এনজাইম নষ্ট হয়ে গেলে শরীরের বিক্রিয়াগুলো ঠিকমতো হবে না, তুমি কিন্তু মারা যেতে পারো। এই জন্য ওষুধ এবং ইনজেকশন প্রস্তুতি করার সময় পিএইচ এর গুরুত্ব হচ্ছে অধিক। এই জন্য এমন দ্রবণ তৈরি করা হয় যার মধ্যে অল্প পরিমাণে হচ্ছে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এইরকম একটা দ্রবণকেই বলা হয় বাফার দ্রবণ। এরকম একটা দ্রবণকেই তোমার কি বলা হয়? বাফার দ্রবণ বলা হয়। এখন আসো বাফার। বাফার শব্দের মানে হচ্ছে নিউট্রাল। এই বাফার শব্দের মানে হচ্ছে আসলে নিউট্রাল বা নিরপেক্ষ। তাহলে বাফার শব্দের মানে হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ। তার মানে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণে হচ্ছে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দ্রবণটা নিউট্রাল থাকে। সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলেও বা সামান্য পরিমাণে ক্ষার যোগ করলেও তার পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, সে সম্পূর্ণরূপে হচ্ছে নিউট্রাল থাকে। এটাই হচ্ছে তোমার বাফার দ্রবণ। তাহলে কি বুঝছো? বাফার শব্দের মানে হলো নিউট্রাল বা নিরপেক্ষ। তাহলে যেই দ্রবণে সামান্য পরিমাণে হচ্ছে তোমার অ্যাসিড অথবা সামান্য পরিমাণে হচ্ছে ক্ষার যোগ করার কারণে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকেই কি বলা হয়? বাফার দ্রবণ বলা হয়। ঠিক আছে, তাহলে বাফার মানে হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ জিনিস বা প্রতিরোধ করার ক্ষমতা। বাফারের আরেকটা জিনিস হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ করার ক্ষমতা। তাহলে ওই যে প্রতিরোধ করতেছে, যে যেই দ্রবণে তুমি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করছো, সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না, সে পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করতেছে, রেসিস্ট করতেছে, এটাই হচ্ছে বাফার দ্রবণ। তাহলে বাফারের আরেকটা ভালো বাংলা হচ্ছে প্রতিরোধ করা বা রেসিস্ট করা, বা আরেকটা বাংলা হচ্ছে নিরপেক্ষ। এটা আবার হচ্ছে তোমার ওই যে আন্তর্জাতিক রাজনীতিতে ইউজ করা হয়, বাফার স্টেট। দুইটা শক্তিশালী দেশের মাঝখানে একটা দুর্বল দেশকে বলা হয় বাফার স্টেট, ওটার মানে হচ্ছে আবার নিরপেক্ষ। ঠিক আছে, অনেক টার্ম আছে বাফারের। তাহলে এগুলো সংজ্ঞা আমরা পড়ছি, আমরা জানি। এখন আসো বাফার দ্রবণ জিনিসটা কি। আচ্ছা, আজান দিচ্ছে, হ্যাঁ আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি, 1 মিনিট ব্রেক নেই। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছো, তাহলে এখন আসো হচ্ছে তাহলে বাফার দ্রবণ, তাহলে তো বুঝছোই যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও এটার পিএইচ পরিবর্তন হয় না, মানে সে পিএইচ এর পরিবর্তনটাকে প্রতিরোধ করে, রেসিস্ট করে, এটাই হচ্ছে বাফার। বাফার মানে প্রতিরোধ করা, এই জন্য বাফার দ্রবণ। যাই হোক, এখন আসো বাফার দ্রবণ হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ কি, ক্ষারীয় বাফার দ্রবণ কি? আচ্ছা, যে কোনো বাফার দ্রবণ সেটা হচ্ছে মূলত একটা দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের হচ্ছে তোমার মিশ্রণ, এটা হচ্ছে অম্লীয় বাফার। আর যদি সেটা ক্ষারীয় বাফার হয় তবে সেটা দুর্বল ক্ষারক এবং সেই দুর্বল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিডের মিশ্র দ্রবণকে হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ বলা হয়। তার মানে জিনিসটা আসলে কি জানো, জিনিসটা হচ্ছে আসলে মানে অম্লীয় বাফার দ্রবণটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক মিলে তৈরি হয়, বা একটা ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে, সেটা হলো একটা দুর্বল ক্ষারক অথবা হচ্ছে সেই দুর্বল ক্ষারকের হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, এই দুইটা মিলে হচ্ছে তোমার জিনিসটা তৈরি হয়। চলো আমরা একটু দেখি, বুঝার চেষ্টা করি। দেখো, তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে বাফার দ্রবণ এটা দুই প্রকার, তুমি নিজেই চিন্তা করো। বাফার দ্রবণ এটা অ্যাকচুয়ালি তাহলে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হলো ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এর মধ্যে অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে একটা দুর্বল অম্ল, অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে একটা দুর্বল অম্ল প্লাস সেই দুর্বল অম্লের হচ্ছে তোমার অনুবন্ধী ক্ষারক মিলে তৈরি হয়। একটা দুর্বল অম্ল প্লাস সেই দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক মিলে তোমার হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়। আর ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে একটা দুর্বল ক্ষারক, একটা দুর্বল ক্ষারক প্লাস সেই দুর্বল ক্ষারকের হচ্ছে অনুবন্ধী অম্ল মিলে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয়। যে একটা দুর্বল ক্ষারক প্লাস সেই দুর্বল ক্ষারকের অনুবন্ধী অম্ল মিলে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয়। জিনিসটা কিভাবে হয় আমরা একটু বুঝাই। ধরো একটা দুর্বল অম্ল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তাইলে তুমি যদি কোনো একটা দ্রবণের মধ্যে দুর্বল অ্যাসিড হিসেবে যদি ইথানোয়িক অ্যাসিড নাও, সাথে সেই ইথানোয়িক অ্যাসিডের যদি অনুবন্ধী ক্ষারক নাও, আচ্ছা বলো হোয়াট ইজ অনুবন্ধী ক্ষারক? আমরা ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ পড়ছি, তাহলে ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ অনুযায়ী, অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ অনুযায়ী তুমি যদি কোনো একটা অম্ল কি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে এই যে একটা অম্ল জলীয় দ্রবণে যখন হাইড্রোজেন আয়ন দান করে, সেই হাইড্রোজেন আয়নটাকে বাদ দিয়ে দাও, হাইড্রোজেন আয়নটাকে বাদ দিয়ে দিলে বাকি যেই জিনিসটা থাকবে সেটাই হচ্ছে সেই দুর্বল অম্লের হচ্ছে অনুবন্ধী ক্ষারক হয়। বুঝছো? ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদে যেই কথাটা বলা হয়েছে, ঠিক আছে, ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদে বলা হয়েছে যে কোনো একটা অম্ল সেটা জলীয় দ্রবণে কি করে, হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে এখান থেকে হাইড্রোজেনকে সরায়া ফেলো, হাইড্রোজেন দান করলো, দান করার পরে যেটা অবশিষ্ট থাকে, দান করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়ন সরায়া দেওয়ার পরে কোনটা অবশিষ্ট থাকে, CH3COO-, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তাহলে দেখো এটা একটা দুর্বল অ্যাসিড এবং সাথে হচ্ছে সেই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, তাহলে দুর্বল অম্ল এবং সেই দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক এই দুইটার মিশ্রিত দ্রবণটা অম্লীয় বাফার হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে একটা অম্লীয় বাফার। বুঝছো? যে তাহলে একটা দুর্বল অম্ল এবং সেই দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক এই দুইটা জিনিস মিলে অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে। আর অনুবন্ধী জিনিসটা কি? অনুবন্ধী ক্ষারক হচ্ছে কোনো একটা অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে, তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করলে সেখান থেকে হাইড্রোজেনটা সরায়া ফেলো, হাইড্রোজেন সরায়া ফেললে বাকি যা থাকবে সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক হিসেবে কাজ করে। তাহলে এটার অনুবন্ধী ক্ষারক হচ্ছে এইটা, তাহলে এই দুইটার মিশ্রণটা হচ্ছে অম্লীয় বাফার হিসেবে কাজ করে। এবার আসো ক্ষারীয় বাফার। তাহলে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সেটা দুর্বল ক্ষারক এবং সেই দুর্বল ক্ষারকের হচ্ছে অনুবন্ধী অম্ল হয়। যেমন একটা দুর্বল ক্ষারক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মনে করো এটা একটা দুর্বল ক্ষারক এবং সেই দুর্বল ক্ষারকের অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, দুর্বল ক্ষারকের অনুবন্ধী অম্ল মনে করা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এটা তাহলে কি বুঝতে পারতেছো? বা ধরো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না বলে আমরা অ্যামোনিয়াও বলতে পারি, অ্যামোনিয়া, যদি অ্যামোনিয়া আসলে দ্রবণ না, মানে জিনিসটা হচ্ছে এরকম, অ্যামোনিয়াটা যখন জলীয় দ্রবণ সেটাই হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যাই হোক,
তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ধরো সেটার অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম, ব্যাপারটা এরকম আর কি। এই দুইটার দ্রবণ মিশায় যখন তুমি কিছু তৈরি করবে সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ হবে। তার মানে ক্ষারীয় বাফার দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে সেখানে একটা দুর্বল ক্ষারক থাকবে এবং সেই দুর্বল ক্ষারকের হচ্ছে অনুবন্ধী অম্ল থাকবে, তাহলে এটা ক্ষারীয় বাফার হবে। আর যদি সেখানে একটা দুর্বল অ্যাসিড থাকে এবং সেই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক থাকে তাহলে সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কাহিনী। তো তার মানে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে দেখো দুর্বল অ্যাসিড প্লাস সেই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক থাকবে, যেমন এই যে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সাথে সেই ইথানোয়িক অ্যাসিডেরই হচ্ছে তোমার অনুবন্ধী ক্ষারক মিলে হচ্ছে তোমার অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতেছে। অথবা আরেকটা এক্সাম্পল হতে পারে H2PO4 মাইনাস প্লাস HPO4 2 মাইনাস, এটাও হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে। আচ্ছা বলো তো এটাকে এমনি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে? মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখো, বেসিক ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের এইগুলাই পরীক্ষায় আসবে যে নিচের কোনটা হচ্ছে অম্লীয় বাফার। সো তোমাকে তখন দেখা চিন্তা হবে, একটা অপশন দিবে H2PO4, মানে একটা অপশন থাকবে H2PO4 প্লাস HPO4 2 মাইনাস, এই দ্রবণটা বলবে H2PO4 মাইনাস প্লাস HPO4 2 মাইনাস, এই দুইটার মিশ্রিত যে দ্রবণটা, সেই মিশ্রিত দ্রবণটা হচ্ছে কি ধরনের বাফার হবে, বা বলবে যে নিচের কোনটা অম্লীয় বাফার, তখন অ্যান্সার হচ্ছে এটা। বুঝলাম কেমনে ভাই এটা অম্লীয় বাফার? অম্লীয় বাফার বুঝার উপায় হচ্ছে ওই যে শর্ত দুইটা, দুর্বল অম্ল এবং সেই দুর্বল অম্লের হচ্ছে অনুবন্ধী ক্ষারকের দ্রবণ হইতে হবে। এই দুইটা একসাথে মিলে যদি কোনো একটা দ্রবণ তৈরি করে অম্লীয় বাফার। তাহলে আগে তুমি খেয়াল করো, এটাকে তুমি মনে মনে দুর্বল অম্ল চিন্তা করো। দেখো এটা যদি দুর্বল অম্ল হয়, আমরা এইমাত্র কি বলছি, এটা অবশ্যই দুর্বল অম্ল, কারণ এখানে হাইড্রোজেন আছে, তার মানে এটা একটা দুর্বল অম্ল হিসেবে তুমি চিন্তা করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই দুর্বল অম্ল, এটা হচ্ছে দুর্বল অম্ল। এখন বলো বাকিটা তাহলে কি হইতে হবে? বাকিটা হচ্ছে সেটার অনুবন্ধী ক্ষারক হইতে হবে। বলো অনুবন্ধী ক্ষারক বের করার উপায় কি? কোনো একটা অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে, তাহলে এটা যদি একটা দুর্বল অম্ল হয়, সেটা এমনিতেই জলীয় দ্রবণে কি একটা হাইড্রোজেন আয়ন দান করবে। তাহলে এটা দুর্বল অম্ল হইলে এমনিতেই জলীয় দ্রবণে যদি সে একটা হাইড্রোজেন দান করে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় দাও। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় দিলে, এটা H2 ছিল, একটা হাইড্রোজেন সরায় দিলে শুধু H হবে। দেখো এই যে শুধু HPO4 2 মাইনাস, তাহলে এটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তাহলে বুঝছো, অনুবন্ধী ক্ষারক বের করার উপায়টা খুবই সিম্পল। যেটাকে তুমি দুর্বল অম্ল চিন্তা করতেছো, তাহলে যে কোনো অম্ল কি করে, হাইড্রোজেন দান করে। তাহলে এটা যদি একটা দুর্বল অম্ল হয়, তুমি মনে মনে চিন্তা করো এটা হাইড্রোজেন দান করছে। তাহলে এটা যদি হাইড্রোজেন দান করে, তাহলে একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাইড্রোজেন কমে গেলে HPO4 2 মাইনাস হয়ে যায়। আর অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক হয়। তার মানে এটা দুর্বল অম্ল হলে এটা অবশ্যই অনুবন্ধী ক্ষারক হবে। তাহলে দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী ক্ষারকের দ্রবণ অম্লীয় বাফার হবে, দ্যাট মিনস এটা একটা অম্লীয় বাফার। ঠিক আছে, এবার আসো তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে দেখো এই যে দুর্বল ক্ষারক এবং সেই দুর্বল ক্ষারকের হচ্ছে তোমার অনুবন্ধী অ্যাসিড মিলে হচ্ছে তোমার ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করে। যেমন এই যে একটা এক্সাম্পল তো দিয়ে দিছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষারক, সেটার অনুবন্ধী অম্ল, তাহলে এটা হচ্ছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতেছে। আসলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, এখানে আসলে ক্ষারকটা কি জানো? এখানে আসলে ক্ষারকটা হচ্ছে অ্যামোনিয়া। এখানে অ্যাকচুয়াল ক্ষারকটা আসলে কি জানো? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার হচ্ছে একটা ক্ষারক, এইটার অনুবন্ধী অম্ল হচ্ছে বা অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। বুঝছো? কিন্তু অ্যামোনিয়া তো আসলে একটা গ্যাস, তো একটা গ্যাস দিয়ে তো তুমি দ্রবণ তৈরি করতে পারবে না, এই জন্য এই গ্যাসটাকে আসলে তুমি পানির সাথে মিশাইছো। বুঝতেছো? এখানে আসলে আসল ক্ষার হচ্ছে আসলে অ্যামোনিয়া, কিন্তু অ্যামোনিয়া তো একটা গ্যাস, কিন্তু এখানে তো দ্রবণ তৈরি করতে হবে, তো গ্যাসের তো কোনো দ্রবণ হয় না। এই জন্য এই গ্যাসটাকে তুমি কি করবা? এই জন্য এই গ্যাসটাকে হচ্ছে তুমি পানির মধ্যে চালনা করবা। তো এই গ্যাসটাকে যখন তুমি পানির মধ্যে চালনা করবা, দেখো অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে দেখো NH3 আর এটা H2O বিক্রিয়া করে দেখো NH4OH হয়ে যায়, NH4OH হয়ে যায়। অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে দেখো, পানি থেকে কি আসে? পানি থেকে H আর OH আসে, তাহলে সেই Hটা এটার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে NH4 প্লাস হয়ে যায়, আর এই যে OH মাইনাস, তাহলে NH4 প্লাস আর OH মাইনাস মিলে NH4OH এই জিনিসটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এটার সাথে অনুবন্ধী অ্যাসিড হিসেবে অ্যামোনিয়াম আয়ন পাওয়া যায়। তাহলে এই দুইটা মিলে হচ্ছে তোমার কি করে? ক্ষারীয় বাফার তৈরি করে। আবার এটাও একটা ক্ষারীয় বাফার, সোডিয়াম কার্বনেট এবং সেটার মনে করো বাইকার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট এটাও একটা হচ্ছে তোমার ক্ষারীয় বাফার হিসেবে হচ্ছে তোমার কাজ করে। আচ্ছা এখন তোমরা ভাবতে পারো ভাইয়া ক্ষারীয় বাফারটা একটু কঠিন লাগতেছে তোমাদের অনেকের কাছে, এটা তো বুঝতে পারতেছো, ক্ষারীয় বাফারটাও তোমাদের বুঝায় দিই। আচ্ছা বলো তো অনুবন্ধী অম্ল কি? আমরা তো
অনুবন্ধী ক্ষারক বুঝি, যে কোনো একটা দুর্বল অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে যা থাকে সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। এটা আমরা বুঝে ফেলছি। তাহলে এবার তোমাদের বুঝতে হবে অনুবন্ধী অ্যাসিড কি। আচ্ছা, অনুবন্ধী অ্যাসিড হচ্ছে, ধরো এটা একটা অ্যামোনিয়া, ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ যদি তোমরা ভালো মতো পড়ো, সেখানে একটা কথা বলা আছে, ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষারক মতবাদে বলা আছে যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার হয়, যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার হিসেবে কাজ করে। সো খেয়াল করে দেখো, অ্যামোনিয়া কিন্তু বাইরে থেকে সে একটা H+ কিন্তু গ্রহণ করে। তাহলে এই যে অ্যামোনিয়া বাইরে থেকে হচ্ছে একটা H+ গ্রহণ করে, H+ গ্রহণ করে সে কিন্তু অ্যামোনিয়ামে পরিণত হয়। তাহলে ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষার মতবাদ অনুযায়ী যারা ক্ষার তারা কিন্তু বাইরে থেকে একটা H+ গ্রহণ করে। দেখো এই যে অ্যামোনিয়া বাইরে থেকে একটা H+ গ্রহণ করতেছে, তাহলে বাইরে থেকে একটা H+ এই NH3 সাথে যুক্ত হয়ে জিনিসটা হলো NH4+ পরিণত হয়। আর জিনিসটা যখন NH4+ পরিণত হয় তখনই কি হয়ে যায়? তখনই সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড হয়ে যায়। তাহলে বুঝছো? কিচ্ছু না, একবারেই যে এটা হচ্ছে ব্রনস্টেড লাউরির অনুবন্ধী অম্ল ক্ষার মতবাদের হচ্ছে তোমার কনসেপ্ট, যে একটা ক্ষার হচ্ছে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। তাহলে তুমি একটা হাইড্রোজেন আয়ন দাও, তাহলে একটা ক্ষারের মধ্যে হাইড্রোজেন আয়ন দান করো, দান করলে দেখো NH3 সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে NH4+ হয়ে যেই জিনিসে পরিণত হয় সেটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে NH4+। বুঝছো? তাহলে এটা বের করারও একটা চমৎকার শর্টকাট আছে। চলো তাহলে এগুলো বের করার একটা চমৎকার তোমাদেরকে হচ্ছে শর্টকাট দেখাই। শর্টকাটটা হচ্ছে, তাহলে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী যারা হাইড্রোজেন দান করে তারা অ্যাসিড, আর যারা হাইড্রোজেন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে বলো, আমি যখন এই জিনিসটার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলতেছি তোমাকে, ধরো পরীক্ষায় তোমারে বললাম যে আচ্ছা অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড কোনটা, তুমি আমারে সেটা বের করো। তাহলে যেহেতু আমি এটার অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছি, তাহলে অ্যামোনিয়া নিজে কি? অ্যামোনিয়া নিজে হচ্ছে ক্ষার। মানে চিন্তা করো, আমি যেহেতু এই জিনিসটার অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছি, যেটার অনুবন্ধী অ্যাসিড কি হবে, তাহলে নিশ্চয়ই এটা ক্ষার হবে। মনে করো আমি একটা মেয়েকে একজনকে জিজ্ঞেস করলাম, বা মেয়েও না আসলে একজনকে জিজ্ঞেস করলাম আপনার হাজব্যান্ডের নাম কি, তাহলে এটা আমি কারে জিজ্ঞেস করবো যে আপনার হাজব্যান্ডের নাম কি? তাহলে আমি একজনের কাছে যদি তার হাজব্যান্ডের নাম জানতে চাই, তার মানে সে নিশ্চয়ই তার ওয়াইফ, এই জন্যই তার কাছে আমি তার হাজব্যান্ডের খবর জানতে চাই। বা আমি একজনের বলতেছি আপনার ওয়াইফের কি খবর, তাহলে আপনার ওয়াইফের কি খবর মানে কি? তাহলে সেই লোকটা হচ্ছে তার হাজব্যান্ড। ব্যাপারটা এরকম। তাহলে আমি যদি কোনো কিছু থেকে যদি বের করতে চাই যে এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা, তাহলে এটার যদি অনুবন্ধী অ্যাসিড বের করতে চাই, এটা অবশ্যই ক্ষার হবে। ওই যে ওয়াইফের কাছে হাজব্যান্ডের যেমন আমি খবর বের করি, তাহলে এইটার থেকে যদি এখন আমি অনুবন্ধী অ্যাসিড বের করতে চাই, তাহলে এটা অবশ্যই ক্ষার হবে। তাহলে ক্ষারের কাজ কি? হাইড্রোজেন গ্রহণ করা। তুমি একটা হাইড্রোজেন গ্রহণ করা দাও, তাহলে যা হবে এটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড হয়ে যাবে। একবারে ইজি। বুঝছো? আবার ধরো ইথানোয়িক অ্যাসিড, এর কাছে আমি জানতে চাচ্ছি যে ভাই আপনার অনুবন্ধী ক্ষারক কোনটা, তাহলে এর কাছে আমি জানতে চাচ্ছি আপনার অনুবন্ধী ক্ষারক কোনটা। তাহলে যেহেতু এটার অনুবন্ধী ক্ষারক বের করতে চাচ্ছি, তাহলে ও নিজে অম্ল, এজন্যই। তাহলে নিজে যদি অম্ল হয়, অম্লের কাজ কি? হাইড্রোজেন দান করা। তাহলে এখান থেকে হাইড্রোজেন দান করে দাও, তাহলে যা থাকবে এটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তার মানে এটার অনুবন্ধী ক্ষারক হচ্ছে CH3COO-। তাহলে কি বুঝছো এটা বের করা কতটা ইজি? তাহলে এবার তুমি চিন্তা করো, সোডিয়াম কার্বনেট Na2CO3, আমি জানতে চাচ্ছি এর কাছে ভাই আপনার অনুবন্ধী অ্যাসিড কোনটা। তাহলে যেহেতু এটার অনুবন্ধী অ্যাসিড জানতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে ক্ষার। তাহলে ক্ষারের কাজ কি? সে হাইড্রোজেন গ্রহণ করে। তাহলে এখানে একটা হাইড্রোজেন গ্রহণ করায় দাও, এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইলে এটা HCO3- হবে। সোডিয়াম বাদ দিয়ে দাও, এখানে সোডিয়ামের কোনো কাহিনী নেই। জাস্ট আমি এটার কাছে জানতে চাইছি যে ভাই আপনার অনুবন্ধী অ্যাসিড কোনটা। যেহেতু এটার অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছি, তাহলে এটা নিজে হচ্ছে ক্ষার। তাহলে ক্ষারের কাজ কি? হাইড্রোজেন গ্রহণ করে। তাহলে এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে দাও, তাহলে HCO3- হয়ে গেল। এটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে এটার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এটা। তাহলে এটা ক্ষার, এটা একটা দুর্বল ক্ষার, এবং সেটা হচ্ছে দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। তাহলে এবার তুমি আমারে বলো, দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড মিলে কোন ধরনের বাফার তৈরি করে? ক্ষারীয় বাফার। এই জন্য হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট আয়নের মিশ্রণটা ক্ষারীয় বাফার হিসেবে কাজ করে। দেখছো, এইগুলো হচ্ছে কনসেপ্ট বা এইগুলো হচ্ছে বেসিক। এইগুলা যার ক্লিয়ার থাকবে সে সবই পারবে। সেমভাবে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আমি আগেই বলছি এটা আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসলে এখানে, ঠিক আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, কিন্তু এখানে মেইন প্লেয়ারটা ছিল অ্যামোনিয়া, মেইন প্লেয়ার ছিল আসলে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার আমি এখন অনুবন্ধী অ্যাসিড বের করব। তাহলে যেহেতু এটার অনুবন্ধী অ্যাসিড বের করতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি? ক্ষার। তাহলে ক্ষারের কাজ কি? হাইড্রোজেন গ্রহণ করা। হাইড্রোজেন গ্রহণ করা দাও, যেটা হবে NH4+। তাহলে এটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া হচ্ছে ক্ষার।
তাহলে একটা ক্ষার এবং সেই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড মিলে কি করবে, ক্ষারীয় বাফার তৈরি করবে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এখানে দ্রবণ লাগবে। সো দ্রবণের জন্য আমি এখানে অ্যামোনিয়াটাকে জলীয় দ্রবণের মধ্যে যখন চালনা করব, ওই অ্যামোনিয়াটা জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে, দ্যাটস ইট। এই জন্য এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম আয়নের দ্রবণটা ক্ষারীয় বাফার হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে অম্লীয় বাফার হিসেবে কাজ করে। পুরো কনসেপ্ট ক্লিয়ার না? আই হোপ বের করতে পারছো। তাহলে এখান থেকে আরেকটা কথা মাথায় রাখবা যে বাফার দ্রবণ শুধুমাত্র মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের জন্য প্রযোজ্য। বাফার দ্রবণ কিন্তু কখনো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য প্রযোজ্য হয় না। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থাকলে কখনোই বাফার দ্রবণ হবে না। তাহলে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, দেখো বারবার বলে দিচ্ছি, বাফার দ্রবণ দেখছো সবসময় দেখো যে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার বা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এই ক্ষেত্রে দেখো সবসময় হচ্ছে সেটা বাফার দ্রবণ হয়, সবসময় হচ্ছে বাফার দ্রবণ হয়, ঠিক আছে। কিন্তু তাহলে মনে রাখবা বাফার দ্রবণ কখনোই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে কখনোই বাফার দ্রবণ হবে না। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থাকলে সেটা নেভার এভার কখনোই সেটা বাফার দ্রবণ তৈরি হবে না, ঠিক আছে। ওকে, এখন আসো, তাহলে অম্লীয় বাফার দ্রবণগুলো সাধারণত মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথেই যে তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট লবণ হতে প্রস্তুত করা হয়। তাহলে অম্লীয় বাফার দ্রবণগুলো হচ্ছে মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষার যোগ করলে যে লবণ উৎপন্ন হয় সেই লবণের সমন্বয়ে তৈরি, অর্থাৎ এই মৃদু অ্যাসিডের লবণ। এখন সমস্যাটা মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা মৃদু অ্যাসিড বলতেছি না, ওই মৃদু অ্যাসিডের যে লবণটা, ওই লবণটাই আসলে হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক আর কি, একই কথা। তুমি এখন মিলায়া দেখো, এটা যদি একটা মৃদু অ্যাসিড হয় তাহলে এটার অনুবন্ধী ক্ষারক বের করতে বলছি, তাহলে এটার অনুবন্ধী ক্ষারক বের করতে বললে এটা নিজে কি অ্যাসিড, তাহলে অ্যাসিড কি করে, হাইড্রোজেন দান করে, এখান থেকে হাইড্রোজেন সরায়া দাও, কি পাবা, CH3COO-। দেখো তো CH3COO- পাইছো, ওইটাই থাকবে, সাথে এখানে লবণ বলছে এই জন্য একটা সোডিয়াম যোগ করে দিছে, আর কিছু না। তাহলে বুঝছো, তাহলে অম্লীয় বাফার দ্রবণগুলো হচ্ছে মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের মিশ্রণ, এর দ্রবণটাই অম্লীয় বাফার হিসেবে কাজ করে। অথবা একটা মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের সাথে আরেকটা তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট আরেকটা লবণ, এই দুইটার মিশ্রণ অম্লীয় বাফার হিসেবে কাজ করে। সেমভাবে ক্ষারীয় বাফার দ্রবণগুলা মৃদু ক্ষারক এবং সেই মৃদু ক্ষারকের সাথে ওই যে তীব্র অ্যাসিড সহযোগে সৃষ্ট লবণ থেকে প্রস্তুত করা হয়, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণ। অলরেডি তুমি বুঝে ফেলছো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এখানে ক্ষার অংশটা হচ্ছে আসলে অ্যামোনিয়া, আর সেই অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এটা আসলে অনুবন্ধী অ্যাসিডই, জাস্ট ওই অ্যাসিডের সাথে ক্লোরাইড যুক্ত হয়ে লবণ উৎপন্ন করছে, আর কিছু না, একই জিনিসই। তো তুমি যেমনি বলো অ্যান্সারটা সেমই হবে, ঠিক আছে। আর তাহলে হেন্ডারসন-এসেলবাখ সমীকরণ প্রয়োগ করে পিএইচ বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। তাহলে কোন সমীকরণের মাধ্যমে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়? হেন্ডারসন-এসেলবাখ সমীকরণের মাধ্যমে বাফার দ্রবণের হচ্ছে পিএইচ নির্ণয় করা যায়। হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণের মাধ্যমে তাহলে বাফার দ্রবণের আমরা কি নির্ণয় করতে পারি? পিএইচ নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাক, আমরা আসলে শেষ করতে চাইছিলাম কিন্তু শুক্রবারে তো আসলে নামাজ আছে, সমস্যা নেই, আমরা তো নর্মালি আসলে 2-2.5 ঘন্টার মতো ক্লাস হইতো, আসলে আজকে তো মাত্র 1-1.5 ঘন্টা ক্লাস হয়েছে, প্রবলেম নাই। এটার একটা জাস্ট চাইছিলাম আসলে শেষ করার জন্য, শেষ করতে পারি নাই, কোনো সমস্যা না। কিন্তু আমরা হোপফুলি হচ্ছে অনেক চমৎকার ওয়েতে হচ্ছে বাফার দ্রবণ আর হচ্ছে পিএইচ বের করা শিখে ফেলছি, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারতেছো যে জিনিসটা তাহলে কেমন লাগছে আর কি, ইন্টারেস্টিং না? যাই হোক, তাহলে বুঝছো তাহলে, এবং কোন ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে বাফার দ্রবণের পিএইচ বের করতে হয়? হেন্ডারসন-এসেলবাখ সমীকরণের মাধ্যমে বাফার দ্রবণের হচ্ছে তোমার পিএইচ গণনা করা যায়, ঠিক আছে, এইটুকু জানলেই হবে। তাহলে আমারে বলো, অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার এগুলো বের করা শিখছো? একেবারে বস হয়ে গেছো না? অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার এই চ্যাপ্টারের জিনিস না, তারপরেও আমরা তোমাদেরকে পড়াচ্ছি, কারণ তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। দেখো একবারে ক্লিয়ার হয়ে গেছে না? অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার মানে বের করার শর্টকাটটা কি? যে তুমি একজন হাজব্যান্ডের কাছে যে বলতেছো আপনার ওয়াইফের কি খবর, তাহলে তুমি একটা ক্ষারের কাছে যেই জিজ্ঞেস করবা যে তার অনুবন্ধী অ্যাসিডের কি খবর, তার মানে সে হচ্ছে নিজে ক্ষার। তাহলে একটা ক্ষারের অনুবন্ধী অ্যাসিড যখন বের করবা তাহলে সে নিজে ক্ষার, ক্ষারের কাজ কি? হাইড্রোজেন গ্রহণ করে, তার সাথে একটা হাইড্রোজেন যোগ করে দাও, যা হবে এটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, শেষ। আবার তুমি একটা অ্যাসিডের কাছে যে জিজ্ঞেস করতেছো যে আপনার অনুবন্ধী ক্ষারের কি অবস্থা, তার মানে সে নিজে হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিড হাইড্রোজেন দান করে, হাইড্রোজেন সরায় দাও, ওইটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক হয়ে যাবে, শেষ। একবার ইজি বের করা। তাহলে একটা অ্যাসিড এবং সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, অথবা একটা দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড মিলে বাফার তৈরি করে। বাট মনে রাখবা বাফার দ্রবণে কিন্তু তীব্র অ্যাসিড তীব্র ক্ষার এটা কখনোই বাফার দ্রবণ হবে না। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে, লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিই, মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে অপশনের মধ্যে নিচের কোনটা বাফার দ্রবণ, তাহলে আমার এইটা বলো, নিচের কোনটা বাফার দ্রবণ বলো, এইটা যদি কখনো অপশনে দেখো
এইটা যদি কখনো অপশনে দেখো, বলো বলো এটা কি বাফার হবে? খালি আমার এইটুকু বলো যে এটা বাফার হবে নাকি হবে না। দেখো এটা একটা অ্যাসিড, আর সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কিন্তু এইটাই। কারণ দেখো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক আমরা কেমনে বের করি? তাহলে এই জিনিসটার অনুবন্ধী ক্ষারক বের করতে চাচ্ছি, তাহলে সে নিজে অ্যাসিড, তাহলে অ্যাসিড কি করে? হাইড্রোজেন দান করে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় দাও, তাহলে একটা হাইড্রোজেন সরায় দিলে H2 ছিল, তাহলে HSO4 মাইনাস হয়ে যাবে। তার মানে এটার অনুবন্ধী ক্ষারক হচ্ছে এইটা। তাহলে এটা একটা অ্যাসিড এবং সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের দ্রবণ। তাহলে বলো এটা কি বাফার হবে? এটাই মনে করো পরীক্ষায় আসে, নিচের কোনটা বাফার দ্রবণ? একটা অপশন ছিল এটা। তুমি তো খুশি হয়ে গেছো যে ভাইয়া এটা অ্যাসিড আর এটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, আমি তো সবই পড়ছি, আপনি সুন্দর করে বুঝাইছেন, এটা তো বাফার হবে। কখনোই বাফার হবে না, কারণ বাফারের ক্ষেত্রে অ্যাসিড এবং অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ঠিক আছে, কিন্তু সেই অ্যাসিডটা কোন ধরনের অ্যাসিড হইতে হবে? দুর্বল অ্যাসিড হইতে হবে। ভাই সালফিউরিক অ্যাসিড কি দুর্বল অ্যাসিড? অবশ্যই না। এই জন্য তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কখনোই বাফার তৈরি করে না, এই জন্য এটা কখনোই বাফার হবে না। ঠিক আছে, সেম কারণে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র ক্ষার। সো কোনো জায়গায় যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে অপশনের মধ্যে, এটা জীবনও বাফার হবে না, কারণ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কখনোই বাফার তৈরি করে না। তাহলে এটা খালি খেয়াল রাখবা, এইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটা বাফার দ্রবণ। তাহলে এইভাবে অপশন বাদ দিবা, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দেখলে এটা বাদ দিবা, এগুলা বাদ দিয়ে যেটা বাদ থাকবে দেখবা সেটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে এইখানেই থাক। আজকে তোমাদের জাদিদ হচ্ছে ক্লাস নিবে বিকালের দিকেও তো বলে দিছে, আর আমরা আজকেই বইয়ের একটা লাস্ট ফিনিশিং দিব। কালকে সকালে হচ্ছে যে বই ছাপাচ্ছে অলরেডি, কালকে সকালে যারা কিছু আনুষঙ্গিক কাজ করলে হোপফুলি তোমাদের পরশু দিন হচ্ছে রেজাল্ট দিবে, রবিবারে তোমাদের রেজাল্টের দিন বা তার পরের দিনে হচ্ছে, আমরা তো বলছি 27 তারিখে সব রেডি টেডি হয়ে আমরা হচ্ছে ট্রাকে পাঠিয়ে দিব, দেন তোমরা হচ্ছে নিবা। ঠিক আছে, তোমাদেরও রেজাল্ট শেষ হবে, আমাদেরও হচ্ছে বইটা তোমাদের দিয়ে দিব, এরপরে যা খুশি করো। ঠিক আছে, ভালো মতো পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।